আজ 5 বছর পর দেশে এলাম। কাউকে কিছু জানাইনি যে আজকে আমি আসব। আসলে গত সপ্তাহে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর ভিসা কাল হাতে পেয়েছি। তাই সবাইকে সারপ্রাইজ দিব বলে আর জানিয়ে আসিনি। কিছুক্ষণ আগে দেশের মাটিতে পা রাখলাম, তাও আবার 5 বছর পর। মাটির গন্ধে মন প্রাণ জুড়িয়ে গেল। মনটা খুব ছটফট করছে বাবা মাকে দেখার জন্য। তাই আর এয়ারপোর্টে দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে 2 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আপনাদের আমার পরিচয়টা দিয়ে নেই, যদিও অনেকেই আমাকে চিনে। আমি ওমর ফারুক ফাহিম, ওরফে ফাহিম শেখ। পরিবারে আমি, বাবা আর মা। আপুর বিয়ে হয়ে গেছে, তাই সেটা অন্য হিসাব। আর গল্পের নাম অনুযায়ী আমার আরেকটা ছোট ভাই আছে। শুধু গল্পেই আছে, বাস্তবে নেই। আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে এলাম। ভাড়া মিটিয়ে বাসার দরজায় কলিং বেল দিলাম। তখন একটা ছেলে এসে দরজা খুলে দিল। বয়স 10 বছর হবে হয়তো। বুঝতে বাকি রইল না এটাই আমার ছোট ভাই। আমাকে দেখে বলল, জি, কাকে চাই বলুন? আসলে ফোনে কখনো ওর সাথে কথা হয়নি, তাই চিনতে পারছে না। কিরে মোটু, এখন দেখি আগের থেকে আরো মোটা হয়ে গেছিস। আমি ওকে মোটু বলেই ডাকতাম। আমাকে মোটো বলতেছেন কেন? আর কে আপনি? কাকে চাই? মা, মা দেখো তো কে এসেছে আর আমাকে মোটো বলতেছে। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আর এখন কে আসবে, তাও এই ভর দুপুর বেলা? ওই মোটু, আমি তোর বড় ভাই ফাহিম। কি, তুমি আমার বড় ভাই? কিন্তু ভাইয়া তো বিদেশে। মা দেখে যাও, ইনি বলছেন ইনি নাকি ফাহিম ভাইয়া। কি আবল তাবল বলতেছিস? তোর ভাই আসলেও তো আমাদের না জানালেও তোর আপুকে জানাবে, কিন্তু তোর আপু তো কিছু বলেনি। ওই মোটু, আর কতক্ষণ দরজায় দাঁড় করিয়ে রাখবি? দে ভাই, ভিতরে যাই। এমনিতে সারা রাত প্লেনে জার্নি করলাম, তারপর 2 ঘন্টা জার্নি করে বাসায় আসলাম। আসলে তুমি ফাহিম ভাইয়া তো? ধুর চাপ তো। আর বল, মা কোথায় আছে? মা রান্নাঘরে আছে। আমি ভিতরে গিয়ে ডাইনিং রুমে ব্যাগ রেখে গেলাম রান্নাঘরে। গিয়ে পিছন থেকে মায়ের চোখ দুটা হাত দিয়ে ধরে ফেললাম। এই কে কে আমার চোখ ধরেছে? দেখি বলো তো, কে হতে পারে? আর কে হবে? আমার সেই দুষ্টু বাদর ফোলা ছাড়া কে হবে? আমি চোখ ছেড়ে দিয়ে বললাম, তুমি কিভাবে বুঝলে যে আমি? আমি তোর মা, আমি না বুঝলে কে বুঝবে? তা এভাবে কাউকে কিছু না জানিয়ে আসলি যে? লাস্ট সপ্তাহে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে তাই চলে এলাম, আর সারপ্রাইজ দিব বলে কাউকে জানাইনি। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাবার রেডি করছি। আর তোর বাবাকে কল করে আসতে বলছি। আচ্ছা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। এসে দেখি বাবাও চলে এসেছে। আমাকে দেখে বাবা বলল, তা সায়েন্টিস্ট দেশেই কি গবেষণা করবেন নাকি আবার আমেরিকা চলে যাবেন? এটা কি হচ্ছে? আসতে না আসতেই যাবার কথা বলতেছো? আরে এমনিতেই বলতেছিলাম। আমেরিকার একটা গবেষণাগার থেকে অ্যাপয়েন্টমেন্ট এসেছে, ভাবতেছি কি করা যায়। তা বাবা, এখন তোমার শরীরটা কেমন আছে? এতদিন ভালো ছিলাম না, এখন তুই চলে এসেছিস, তাই তোকে দেখে আগের চেয়ে ভালো হয়ে গেছি। তুই কেমন আছিস তা না বলেই আগে কাজের কথা জিজ্ঞাসা করে ফেললাম। আরে এটা তেমন কিছুই না। ভাবতেছিলাম বিকেলে একটু বের হব, কারণ অনেক বছর পর দেশে এলাম, তাই নিজের এলাকাটাকে আবার নতুন করে দেখব। আজকে না, কালকে যেও সকালে। আজকে এমনিতে অনেক জার্নি করে এসেছো। আচ্ছা ঠিক আছে। কথা বলতে বলতে দুপুরের খাবার শেষ। তারপর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলাম। তখন মা এসে নাস্তা করতে দিল। তখন শিওর হলাম যে এখন সন্ধ্যা। তারপর নাস্তা করে বের হলাম। অনেক বছর পর সেই চিরচেনা শহরে বের হলাম। এখানের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমার ছোটবেলার অনেক বন্ধুরা এখনও এখানেই থাকে, কিন্তু শহরের অনেক পরিবর্তন হওয়ায় তাদের ঠিকানা খুঁজে পাচ্ছি না। তাই আর আজকে কারোর সাথে দেখা করতে যাব না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। ভাবতেছি আবার যাওয়ার আগে পর্যন্ত বাবার ব্যবসা দেখাশোনা করব। তাই রাতে খাবার টেবিলে বাবাকে বললাম, বাবা, ভাবতেছি আমিও কাল থেকে অফিস যাব, যতদিন দেশে আছি। আজকে তো মাত্র দেশে আসলি আর কাল থেকে অফিসে জয়েন করার কথা বলতেছিস? তো কি হয়েছে? এমনিতেও বাসায় একা একা ভালো লাগে না। ভালো না লাগলে বিয়ে করে ফেল, লেখাপড়া শেষ করে ফেললি, আর ভালো একটা চাকরিও পেয়েছিস। মা, আমি আসতে না আসতে তুমি আবার বিয়ের জন্য উঠে পড়েছো। এমন করলে কিন্তু আমি আগামী সপ্তাহেই চলে যাব। আরে থাক না, কিছুদিন যাক, তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। তা ফাহিম, সেখানে কি তোর কোনো পছন্দের কেউ আছে নাকি? যদি থাকে তাহলে আমাদের ঝামেলাটা কমে যাবে। ধুর, আমি থাকবোই না এখানে।
আগামী সপ্তাহেই চলে যাব। আসলেই কি তুই চলে যাবি? আচ্ছা ভাইয়া, তুমি বিদেশ থেকে কি কি এনেছো সেগুলো তো দেখালে না, আর আমাকে দিলেও না। যা, ভুলে গেছিলাম। খাওয়া শেষ করে দিচ্ছি। এভাবে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। তারপর সবাইকে বললাম আমার রুমে আসতে। সবাই আসার পর সবাইকে তাদের জন্য আনা উপহার বুঝিয়ে দিলাম। মোটু তো খুশিতে লাফাতে শুরু করে দিল। তারপর ঘুমের জগতে হারিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম। তারপর অফিসের জন্য বের হব, এমন সময় মোটু এসে বলল যে যাওয়ার সময় তাকে স্কুলে নামিয়ে দিয়ে যেতে, আর বাবা নাকি আজকে আগেই চলে গেছে। কি আর করার, আকিবকে নিয়ে চললাম। তারপর আকিবকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চললাম। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে চলে এলো। আসলে মেয়েটারও কোনো দোষ ছিল না, আমি একটু বেখেয়ালি হয়ে পড়েছিলাম, তাই এমন হলো। ভাগ্য ভালো, তাও অ্যাক্সিডেন্ট হয়নি। আমি তার আগে ব্রেক মেরে দিয়েছি। গাড়িটা একেবারে মেয়েটার কাছে গিয়ে থামলো। মেয়েটা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে মনে হয়, তাই আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম আর ইউ ফাইন? মেয়েটা চুপ করে আছে, তাই আবার জিজ্ঞাসা করলাম আপনি কি ঠিক আছেন? কোথাও লাগেনি তো আপনার? তখন মেয়েটা চোখ খুলে তাকালো, তখনও কিছু বলল না। তাই আবার জিজ্ঞাসা করলাম আপনি কি ঠিক আছেন, নাকি কোথাও লেগেছে আপনার? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? তখন মেয়েটা বলল না, আমি ঠিক আছি। বলে মেয়েটা চলে যেতে লাগলো। আমি পিছন থেকে অনেক ডাকলাম, কিন্তু কোনো রেসপন্স করলো না। তাই আমিও আবার গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে চললাম। কিছুক্ষণ পর অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর করে অফিস সাজানো, আর সবাই ফুলের তোড়া নিয়ে গেটে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই সবাই একে একে এসে আমাকে ফুলের তোড়া দেওয়া শুরু করলো, সাথে স্বাগতম প্লাস অভিনন্দন জানাচ্ছে। এইসব শেষে বাবা এসে বললেন কি হলো, তোর এত দেরি হলো কেন? আসলে বাবা, রাস্তায় একটা সমস্যা হয়েছিল, তাই আসতে একটু দেরি হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আয়, সবার সাথে পরিচয় হয়নি, পরে চল আমরা আমার কেবিনে যাই। তারপর একে একে সবার সাথে পরিচিত হয়ে বাবার সাথে তার কেবিনে গেলাম। তারপর বাবা আমাকে কাজ বোঝাচ্ছেন। তারপর পিয়ন এসে কফি দিয়ে গেল। আমি আর বাবা কফি খাচ্ছি আর কাজের বিষয় দেখছি। তখনই বাবা বলল শোন, আমি কালকে একটা কাজে মালয়েশিয়ায় যাব 3 দিনের জন্য, আর এই 3 দিন তোকে অফিস সামলাতে হবে। আচ্ছা, তা না হয় হবে, কিন্তু কি কাজে যাবে তা তো বলো। আর এই 3 দিন কোনো মিটিং কি আছে নাকি? অফিসের কাজে যাব, আর কালকে 3টায় মিটিং আছে, আর বাকি সব তোকে ম্যানেজার বুঝিয়ে দিবে। আর মিটিংয়ে উনি তোর সাথেই থাকবেন। তোর যদি কোনো সমস্যা হয় তাহলে ওনাকে বলবি, উনি তোকে সব রকম সাহায্য করবেন। এইভাবে বাবা ছেলে কাজের ব্যাপারে কথা বলতে বলতে লাঞ্চের টাইম হয়ে গেল। তাই ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে নিলাম। আমাদের ক্যান্টিনে দেখে সবাই অবাক হয়ে গেল। আসলে বাবা বলেছিল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে, কিন্তু আমি বললাম ক্যান্টিনে যেতে। আমার সাধারণ মানুষের মতো চলাফেরা করতেই ভালো লাগে। তাই সবাইকে বললাম কি হলো, আপনারা লাঞ্চ করা বন্ধ করে দিলেন কেন? সবাই যার যার মতো লাঞ্চ করে কাজে যান। আসলে স্যার, আপনি আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবেন, তাই একটু অবাক হলাম। অবাক হবার কিছুই নেই, আমিও আপনাদের মতোই একজন মানুষ। তাই সবাই নিজেদের মতো লাঞ্চ করে নিজেদের কাজে ফিরে যান। তারপর বাবা আর আমি লাঞ্চ করে কেবিনে চলে গেলাম। তারপর আবার কাজ করা শুরু করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেল তা বুঝতেই পারলাম না। হঠাৎ ফোনটা চিল্লানি শুরু করে দিল, তাই ফোন উঠাইলাম। উঠাইয়া দেখি মা কল দিয়েছে, তাই কল রিসিভ করলাম। পরে মা বলল কি রে, বাসায় কি আজকে আর আসবি না? মার কথা শুনে আমি ঘড়ির দিকে তাকালাম। তাকিয়ে দেখি 6টা বেজে গেছে। আমি মাকে আসছি বলে কল কেটে দিলাম। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। তখনই আবার ফোন চিল্লানি দেওয়া শুরু করলো। যা বাবা, এখন আবার কল দিল কিল্লাই। কল রিসিভ করার পর বাবা বলল এই শোন, আমি না আকিবকে তার ম্যাডামের বাসা থেকে আনতে ভুলে গেছি। তুই তো মনে হয় অফিস থেকে বের হয়ে গেছিস, তাই একটু আসার পথে তাকে নিয়ে আসিস। আচ্ছা, তুমি ঠিকানা দাও, আমি আসার সময় নিয়ে আসবনি। নিয়ে আসিস, কিন্তু ও একাই আসতে পারতো, কিন্তু রাত হয়ে গেছে তাই তোকে বললাম নিয়ে আসতে। আমি বাবার দেওয়ার ঠিকানায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। তখন যে দরজা খুলে দিল তাকে দেখে আমি হা হয়ে গেছি। তখন মেয়েটা আমাকে দেখে একটা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো আপনি এখানে কেন? আমার পিছু করছেন না তো? আসলে আমার ভাই এখানে প্রাইভেট পড়ে, রাত হয়ে গেছে তাই ওকে নিতে এসেছি। আপনি মনে হয় এখানে পড়েন, তাই না? মিথ্যা বলার জায়গা পান না। এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নাই।
তাইলে কি ভুল ঠিকানায় চলে এলাম নাকি? হতে পারে, আবার হতে পারে আপনি আমার পিছু করছেন। তাই বাবাকে কল দিলাম, রিসিভ করলে আমি বললাম, বাবা ঠিকানা কি ঠিক দিয়েছো নাকি ভুল? ঠিকানা ভুল হবে কেন? ঠিকানা তো ঠিকই দিয়েছি। এখান থেকে তো বলতেছে যে এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নেই। আচ্ছা তুই ওকে কল দে, আমি কথা বলছি। পর মেয়েটার হাতে মোবাইলটা দিলাম। বাবা জানি মেয়েটাকে কি বলল। কথা শেষ করে মেয়েটা আমাকে বলল ভিতরে গিয়ে বসতে। আমি ভিতরে গিয়ে বসলাম। তখন একজন মহিলা আর একজন বয়স্ক লোক এলো। বয়স ৪৫ বছর হবে মনে হয়। সম্ভবত ইনারা এই মেয়ের বাবা মা। তাই আমি ওনাদের সালাম দিল। তারপর তাদের সাথে কথা বলতেছিলাম। তখনই মেয়েটা আমাকে এনে নাস্তা দিল আর বলল, আপনি নাস্তা করে নিন, হাকিবের আর কিছু পড়া বাকি আছে। আচ্ছা, আপনি ওর কেমন ভাই হন? জি আমি ওর চাচাতো ভাই। বলেই মুখটা মলিন করে ফেললো। কি জন্য করলো তা বুঝলাম না। তারপর মেয়েটা চলে গেল। প্রায় ৩০ মিনিট পর আকিব আর মেয়েটা বেরিয়ে আসলো, কিন্তু তার ম্যাডামকে তো দেখলাম না। তারপর আকিবকে নিয়ে বেরিয়ে আসলাম। আকিবকে জিজ্ঞাসা করলাম, কিরে মোটু, তুই আর ওই মেয়েটাই কি পড়িস নাকি তোদের ম্যাডামের কাছে? তুমি মেয়ে পেলে কোথায়? কেন, তোর সাথে যে মেয়েটা বের হলো ওইটাই তো তোর সাথে পড়ে। ওইটা? আরে ওইটা হচ্ছে আমার ম্যাডাম। ও, ওইটা তোর ম্যাডাম? হ্যাঁ, কিন্তু কেন? কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। তারপর দুই ভাই আরও অনেক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মায়ের কাছে চলে গেলাম। মাকে গিয়ে বললাম, মা একটা কথা বলবো। বল, কি বলবি? আচ্ছা মা, অধরারা কি এখনো আগের বাসায় থাকে নাকি? না, ওরা এখন আর আগের জায়গায় থাকে না। তুই চলে যাবার কিছুদিন পরেই তারা অন্য জায়গায় চলে গেছে। কিন্তু হঠাৎ তুই তাদের কথা জিজ্ঞাসা করছিস কেন? না, এমনি বলছিলাম। সেই কবে যে তাকে দেখেছিলাম, এখনো মনে হয় আগের থেকে অনেক সুন্দর আর কিউট হয়েছে হয়তো। হতে পারে, কিন্তু তুই এসব বলতেছিস কেন? তুই কি ওকে পছন্দ করতি নাকি? আর করলেও লাভ নাই। কেন? ওর বাবা মা 1 বছর আগে মারা যায়। এখন সে তার মামার বাসায় থাকে। আর গত বছর তার বিয়ে হয়ে গেছে শুনেছি। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তাও মাকে বুঝতে না দিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা কোথায়? রুমে আছে। কালকে নাকি বিদেশে যেতে হবে মিটিং এর কাজে। বসে বসে তাই দেখতেছে। আচ্ছা বলে রুমে এসে পড়লাম। রুমে এসে বসলাম, তখন একটা মেইল এলো। মেইলটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমাদের একটা এক্সপেরিমেন্ট করার কথা ছিল, আর সেইটা আগামী মাসের 7 তারিখে শুরু করার কথা ছিল, কিন্তু সেটা নাকি আগামী সপ্তাহেই শুরু হবে। শিওর হওয়ার জন্য সিয়ামকে কল দিলাম। সিয়াম আমার ক্লাসমেট। Hello, who are you? হাই সিয়াম, ইটস মি ফাহিম। Oh, how are you, dost? Would you receive any mail from SST tab? Yup, just I received a mail from lab. Our experiment will be start on 20 December. So when you are come back USA? I will be back next Friday. Okay? See you soon, USA. Okay, bye. See you soon. তারপর কল কেটে দিয়ে বাবার কাছে গিয়ে বললাম, বাবা আসবো? আয়, কিছু বলবি নাকি? আসলে ইউএসএ থেকে মেইল এসেছে, তাই আমাকে শুক্রবার আবার ফিরে যেতে হবে। তার মানে তুই শুক্রবারই চলে যাবি? হ্যাঁ, শুক্রবারই যেতে হবে। যতদিন না তা না হয় বুঝলাম, কিন্তু গেলে আসবি কবে? যতদিন না কাজ শেষ হয় ততদিন আসতে পারবো না। ও, তাহলে আরো 4 দিন বাকি আছে, তারপরে তুই চলে যাবি। কে চলে যাবে 4 দিন পরে? ফাহিম ইউএসএ থেকে মেইল এসেছে, তাই তাকে কাজের জন্য শুক্রবারই চলে যেতে হবে। তা বাবা, এবার গেলে আসবি কবে? সেটা বলা যাবে না। যতদিন না কাজ শেষ হয় ততদিন দেশে ফেরা যাবে না। ওহো, তাহলে তো তোকে যেতেই হবে। তারপর আবার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মা এসে খাবারের জন্য ডেকে গেল। সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। পরে রুমে এসে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম। নাস্তা করে বাবাকে এয়ারপোর্ট ড্রপ করে আমি অফিসে চলে গেলাম। সকাল 11টায় একটা মিটিং ছিল, সেটা করে নিলাম। তারপর সিয়ামকে আবার কল দিলাম। Hey Fahim, বল। আচ্ছা তুই আমার টিকিট কনফার্ম কর, আমি শুক্রবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিব। আচ্ছা, তা না হয় করে দিলাম। তা দোস্ত, মেয়েটা কেমন রে? কোন মেয়ের কথা বলতেছিস? যে আমার বন্ধুটার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তুই যে কিসব বলতেছিস কিছুই বুঝতেছি না। আচ্ছা এখন বাই, পরে কল দিব। আচ্ছা বাই। কল কেটে দিয়ে আবার অফিসের কাজে মনোযোগ দিলাম। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ঢোকার সাথে সাথে কিসের সাথে যেন আঘাত লাগলো। খুবই নমনীয় বস্তু, কিন্তু দেয়াল তো শক্ত, এত নরম না।
ভাবা বন্ধ করে কি হয়েছে দেখার জন্য সামনে তাকালাম। তাকিয়ে দেখি আকিবের টিচার মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে ব্যথা পেয়েছে, তাই আমি ডান হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা আমার হাত ধরে উঠে দাঁড়ালো। তখনই মা এসে জিজ্ঞাসা করলো, কি রে, এখনো পিছিয়ে আছিস নাকি? এইভাবে কেউ চেঁচায় নাকি? কেন কি নাকি? না, তুমি তো কচি খোকা, আসো তোমাকে ফিটার খাওয়াই। কি রে মা, তুই হাতে ব্যথা পেলে কিভাবে? কিছু হয়নি আন্টি। মা, উনি মনে হয় বের হচ্ছিলেন আর আমি ভিতরে আসছিলাম। তখনই আমি ওনার সাথে ধাক্কা খাই আর উনি পড়ে যায়। আর পড়ে গিয়ে মনে হয় উনি হাতে ব্যথা পেয়েছেন। এত বড় হয়ে গিয়েছিস, এখনো দেখে চলাফেরা করতে পারিস না? দেখ তো, তোর জন্য মেয়েটা কেমন একটা ব্যথা পেয়েছে। আকিব, ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো তাড়াতাড়ি। আন্টি, এর কোনো দরকার নেই। তুই চুপ কর। কোনটা দরকার সেটা আমি বুঝবো, তুই চুপ করে বসে থাক। এমনভাবে সেবা করছে দেখে মনে হচ্ছে ছেলের বউয়ের সেবা করছে। ঠিক বলেছিস, ছেলের বউ তো। আমি কখন কি বললাম আবার? আর তোমার কোন ছেলের বউ? কেন, তোর বউ। বললাম। আর ইনাকে তো আমি ভালো করে চিনিও না। ওর নাম হলো ইসরাত জাহান অধরা। আমার ওকে ইসরাত বলে ডাকি। আর ওর সাথেই তোর বিয়ে ঠিক হয়ে আছে। আমি বিয়েই করব না কখনোই। তুই করবি না, তোর বাপ করবে। বাবাকেই করাও, তাইলে তোমার একটা সতীন হবে। দাঁড়া হতচ্ছাড়া, দেখছি বিয়ে কিভাবে না করিস। আন্টি, আমি গেলাম। আরে কই যাস? নাস্তা করে যা, আমি এখনই এনে দিচ্ছি। আর রাতের খাবার না খেয়ে তোকে যেতে দিব ভাবলে কিভাবে? আন্টি, আজকে না, অন্য একদিন। এখন থেকে তো আকিবকে এখানে এসেই পড়াবো। সেটা পরে দেখা যাবে, এখন বস, রাতের খাবার খেয়ে যাবে। আর আমি এখন নাস্তা এনে দিতেছি, বস। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। যাচ্ছি। এমন করলে তো এখানে টিকাই যাবে। আমি কালকে চলে যাব, তখন দেখবো করে আমার সাথে এমন করো। যেদিনই যাস, যাওয়ার আগেই তোকে বিয়ে করাবো। সেটা দেখা যাবে না। আমি বিয়ে করব না মনের মতো কাউকে যতক্ষণ না পাই। আমিও দেখে নিব কি করে তুই বিয়ে না করিস। ইসরাত বিয়ের কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে, মুখ পুরো লাল হয়ে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে আকিবের কাছে গেলাম, গিয়ে বললাম, কিরে মোটু, কি করিস? কি আর করবো, ম্যাডাম যা পড়া দিয়েছে সেগুলো পড়তেছি। ম্যাডাম কি চলে গেছে নাকি? কেন, ম্যাডাম চলে গেছে কিনা জানতে চাইছিস? একটু টিভি দেখতাম আর কি। একটা নতুন কার্টুন হচ্ছে, সেটা দেখতে হবে, তাই জিজ্ঞাসা করলাম। না আম্মু, তোর ম্যাডামকে নাকি তোর বউ করবে তাই বসিয়ে রেখেছে। আমার বউ না, তোমার বউ বানাবে। আর এটা হচ্ছে অধরা আপু, যাকে তুমি ভালোবাসো। আমি ভালোবাসি কি যা তা বলছিস এসব? কে কিসব বলতেছে? কই কিছু না তো। বলছিলাম কি, বিয়েটা যখন করতেই হবে তাহলে কালকেই করে নেই। চাইতেছিলাম বউকে একেবারে সাথে করে নিয়ে যাব। কিছুক্ষণ আগেই না বললি বিয়ে করবি না, এখন বলছিস বিয়ে করবি, বউকে সাথে নিয়ে যাবি? কিছুই তো বুঝতে পারছি না। আসলে মা, ভাইয়া পুরোটা বলার আগেই আমার মুখ চেপে ধরলাম। বড়দের মাঝখানে কথা বলতে নেই, মোটো সেটা কি জানিস না? তুই ওকে আটকালি কেন? আকিব কি বলছিলি বলতো? আমি ওকে চোখের ইশারায় না বলতে বলে মুখ ছেড়ে দিলাম। কিছু না মা, আসলে ভাইয়া চাইছিল চলে যাবে, আর তুমিও তো বললে ভাইয়াকে যেভাবে হোক বিয়ে করাবে, তাই। সত্যি তো? মিথ্যা কেন বলবো তোমার সাথে? তাহলে কি কালকেই বিয়ের ব্যবস্থা করবে নাকি? জি না, এখন আর আপনাকে বিয়ে আপনি যাওয়ার আগে করানো যাবে না। আগে আমাকে জানতে হবে কি জন্য এই সময়ের মধ্যে আপনি রাজি হয়ে গেছেন। ধুর, ভাল লাগে না। আমি কালকেই চলে যাব বলে সিয়ামকে কল দিলাম। হেই সিয়াম, লিসেন, I will be back on first flight tomorrow. So you confirm the ticket and let me know. Okay, I will let you know by cutting the trick. ওকে বাই বলে কল কেটে দিলাম। পরে রুমে গিয়ে প্যাকিং করে নিলাম। তারপর সন্ধ্যার নাস্তা করে রুমে চলে এলাম। এসে বাবাকে কল দিয়ে জানিয়ে দিলাম যে আমি কালকেই চলে যাব। বাবা জানতে চেয়েছিল কি হয়েছে, আমি কিছুই বলিনি। তারপর হালকা একটা ঘুম দিলাম। মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে নিয়ে রুমে এসে বসেছিলাম। এমন সময় সিয়াম কল করে জানালো যে কাল সকাল 10টায় ফ্লাইট। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর মা এসে বলল, এই শুন। বলো কি বলবা? আর একটা কথা, কালকে সকালে আমি চলে যাব, 6টায় বাসা থেকে বের হব। সত্যি তুই চলে যাবি? তা গেলে যাবি, তাতে কার কি আসে যায়?
যা বলতে এসেছিলাম, আকিবের ম্যাডামকে বাসায় দিয়ে আয়। অনেক রাত হয়ে গেছে, তার উপর একটা মেয়ে এসে রাস্তায় যদি কিছু হয়ে যায়, তাই তুই তাকে বাসা পর্যন্ত দিয়ে আয়। আমি যেতে পারবো না, ড্রাইভারকে বলো দিয়ে আসতে। ড্রাইভার তো চলে গেছে। চলে গেছে মানে? এখন কয়টা বাজে? ড্রাইভার চলে গেছে? এখন রাত 11টা বাজে। আর কোনো কথা না বলে ওকে দিয়ে আয়, না হলে এই ঘরে তোর কোনো জায়গা হবে না। কি আর করার, এক প্রকার বাধ্য হয়েই অধরাকে নিয়ে গেলাম। রাস্তায় যাওয়ার সময় একটা কথাও বলেনি। তারপর ওকে ড্রপ করে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাগেজটা গুছিয়ে নিলাম। রাতেই গোছানো ছিল, কিন্তু কিছু জিনিস গোছানোর বাকি ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। তারপর রেডি হয়ে ড্রাইভারকে কল দিলাম গাড়ি বের করার জন্য। তারপর বেরিয়ে পড়লাম। 9টার সময় ফ্লাইট। আজ আকিবের বন্ধ, তাই তাকে সাথে করে নিয়ে এসেছি। আর বাবার ফ্লাইটও সকাল 11টায় ল্যান্ড করবে, তাই সে বাবার সাথে চলে যাবে। আর গাড়ি তো আছেই। তারপর আকিবের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে সব ঝামেলা শেষ করে নিলাম, সাথে টিকিটও কালেক্ট করে নিলাম। আর এয়ারপোর্টে ঢোকার আগে আকিবের কাছে একটা গিফট দিয়ে এসেছি। বলেছি এটা অধরাকে দিয়ে দিতে, আর মাকে যেন কিছু না জানায়। তারপর প্লেনে গিয়ে বসে পড়লাম। এখন 9টা 30 বাজে। এখন শুধু অপেক্ষা কখন প্লেন ছাড়বে। প্রায় 40 মিনিট পর প্লেন তার গন্তব্য এর উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ জার্নি করার পর আমেরিকা পৌঁছে গেলাম। তারপর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ফ্ল্যাটে পৌঁছে গিয়ে কলিং বেল বাজালাম। সিয়াম এসে দরজা খুলে দিল। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাসায় কল দিয়ে জানিয়ে দিলাম যে আমি এখানে পৌঁছে গেছি। জানিয়ে একটা ঘুম দিলাম, কারণ এখানে এখন সকাল আর বাংলাদেশে রাত, তাই কিছুদিন সমস্যা হবে। আমি ঘুমিয়ে যাওয়ার পর সিয়াম শপিং মলে চলে গেল। শপিং থেকে খাবারের সব জিনিস নিয়ে এলো। আসলে এখানে সিয়াম তার বউয়ের সাথেই থাকে। গত সপ্তাহে ওদের বিয়ে হয়েছে। আমি যাওয়ার আগেই ওদের বিয়েটা করিয়ে দিয়ে যাই, কিন্তু তাদের বিয়েটা ফ্যামিলিগতভাবেই হয়। সিয়ামের বউয়ের নাম হচ্ছে অরিন। তারা এখানেই থাকে, কিন্তু তারা বাংলাদেশি। কি করে এটা হলো ভাবছেন তো? তাহলে চলুন শুরু থেকে বলি। ফ্ল্যাশব্যাক। 5 বছর আগে আমার সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য একটা স্কলারশিপের আবেদন করি, আর কিছু মাস পরে সেটা পেয়েও যাই। আর সেটা আমেরিকার ছিল, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। তারপরে আমি আমেরিকা চলে আসি আপনজনদের ছেড়ে। এখানে এসে তেমন কাউকে চিনতাম না, ভার্সিটির হলেও জায়গা ছিল না। তখনই আমার সিয়ামের সাথে দেখা হয়। তারপর সিয়ামের সাথে আমার প্রবলেমটা শেয়ার করার পর সে বলে তার সাথে থাকতে। তার সাথে তার আরেক বন্ধু থাকে, তার নাম মেঘ। তারপর থেকে আমরা একসাথে থাকি। আর সিয়ামের বউ হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে। আর ভার্সিটি থেকেই এদের রিলেশন। আর আমাদের বাড়িওয়ালা আমাকে খুব পছন্দ করত, তাই আমার সাথে অরিনের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করে দেই। কারণ ভালো একজনকেই বাসা যায়, অনেকজনকে নয়। অনেকজনকে ভালোবাসাটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে চোখের মোহ বা টাইম পাস। আর আমি অধরাকে ভালোবাসতাম, তাই বাড়িওয়ালাকে মানা করে দিয়েছিলাম। অনেক কষ্টে বাড়িওয়ালাকে রাজি করিয়েছিলাম অরিন আর সিয়ামের বিয়ে দিতে। তাদের বিয়ের পর আমিও চলে যাই দেশে। তারপর সেদিন মা যখন বলল যে অধরার বিয়ে হয়ে গেছে, তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আকিবের কাছ থেকে জেনে পরে আবার খুশিতে নাচতে মন চাচ্ছিল। আর বাকিটা তো আপনারা জানেনই। সিয়াম মার্কেট থেকে আসার পর অরিন গিয়ে রান্না করলো, আমিও গিয়ে গোসল করে নিলাম। তারপর সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। বিকেলে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। পরে সন্ধ্যায় আমি, সিয়াম আর মেঘ ঘুরতে বের হলাম। রাতের আমেরিকা দেখতে খুবই চমৎকার। এর উপরে রাগ দেখিয়ে তো চলে এলাম। এখন আর ভালো লাগছে না। বাইরে ঘোরাঘুরি করে রাত 10টায় বাসায় এলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতের খাবার খেলাম। আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমাতে চলে গেলাম। ঘুমানোর আগে কল দিয়ে বাবা মায়ের সাথে কথা বললাম। পরে আকিবকে জিজ্ঞাসা করলাম, কিরে মোটু, কেমন আছিস? জি আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকে কি তোর ম্যাডামের কাছে পড়তে গিয়েছিলি নাকি? হ্যাঁ ভাইয়া গিয়েছিলাম, আর সেটাও দিয়ে এসেছি, কিন্তু সেটাতে কি এমন আছে যা আমাকে দেখতে দিলে না? কালকে পড়তে গেলেই দেখতে পাবি। আচ্ছা এখন রাখি, ঘুমাবো। সকালে উঠে কল দিবনি। এখন ঘুমাবে কেন? এখন তো সকাল। ওরে গাধা, এটা আমেরিকা। বাংলাদেশে সকাল হলে এখানে রাত, আর এখানে সকাল হলে বাংলাদেশে রাত। তুই কি তোদের সমাজ বই পড়িসনি নাকি? ও আচ্ছা ভাই। তারপর ফোন রেখে দিলাম এক ঘুম।
হঠাৎ ফোনের চিল্লানির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। দূর শালা, এখন আবার কে ফোন দিল? মাত্র ঘুমাইলাম। বিরক্তি বোধ নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখি বাংলাদেশের নাম্বার, কিন্তু এটা তো বাবা মা বা আপুর নাম্বার না। এইসব ভাবিতে ভাবিতে কলটা কাটিয়া গেল। আবার কল আসায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে কল রিসিভ করলাম। কল রিসিভ করে আমি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। লেখক সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? কি করতেছেন এখন? আগে বলুন তো আপনি কে, কারণ বাংলাদেশে আমার নাম্বার আমার বাবা মা ছাড়া আর কেউ জানে না। কিন্তু আপনি পেলেন কোথায়? আস্তে আস্তে সব জানতে পারবেন। আমি এখনই টুট টুট টুট। আমি কত শেষ করার আগেই কলটা কেটে দিল। আমিও আবার দিলাম আরেক ঘুম। আবার ঘুমটা ভেঙে গেল সিয়ামের ডাকাডাকির কারণে। তাই ঘুম থেকে উঠে ওকে দিলাম কিছুক্ষণ উত্তম মধ্যম দোলাই, কিন্তু মেঘকে দেখতে পেলাম না। সিয়ামকে জিজ্ঞাসা করে জানতে পারি ও নাকি ভার্সিটি গেছে, কিন্তু ও তো আমাদের সাথেই ডিগ্রি নিয়েছে। আরে তুই বুঝতে পারিসনি ও কেন গিয়েছে? কেন? দূর বেটা, এই 2 দিনেই ভুলে গেলি? মেঘ লুচ্চামি করতে ভার্সিটিতে গিয়েছে। শালায় এখনো ভালো হয়নি, এখনো সেই লুচ্চামি করে। এই লুচ্চামি করতে গিয়ে যে মেয়ে কত মেয়ের হাতে মাইর খাইছে তা হিসাবের বাহিরে। এরই মধ্যে আগমন অরিনের। এসে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া কার কথা বলছেন? কে মেয়েদের হাতে মার খেয়েছে? কে আবার? তোমার গুণধর স্বামী। ভাইয়া সত্যি বলছেন তো নাকি? অরিন, তুই আমার ছোট বোনের মতো। আমি তোকে মিথ্যা বলবো এটা তুই ভাবতে পারলি কি করে? বুঝতে পারছি তোরা কেউ আমাকে দেখতে পারিস না, তাই আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাব। আমার বলা শেষ করে তাকিয়ে দেখি অরিন সিয়ামকে মারা শুরু করে দেয়, আর সাথে কান্না করতে করতে বলছে, আমি তোকে এত ভালোবাসি আর তুই অন্য মেয়েদের পিছনে ঘুরিস কেন? এখন কি আমাকে আর ভালো লাগে না? আরে ফাহিম, এগুলো মজা করে বলেছে, আমি এমন কিছুই করি নাই। তাদের এই রোমান্টিক ঘটনা দেখে বললাম, এই তোরা এভাবেই থাক। বলেই আমি কিছু ছবি তুলে নিলাম। এইসবের মানে কি ভাইয়া? আসলে আরেকবার পরীক্ষা করে দেখে নিলাম যে তোমাদের দুইজনের ভালোবাসা একই রকম আছে কিনা। তাই বলে তুই এটা করবি? তারা দেখাচ্ছে মজা। বলেই সিয়াম উঠলো আমাকে তাড়া করার জন্য, কিন্তু আমাকে আর কে পায়? এক দৌড় দিয়ে বেরিয়ে আসলাম। তারপর বেরিয়ে পড়লাম এক বিপদে। দৌড়েতে চলে এলাম কিন্তু গাড়ির চাবি তো আনিনি, তাই আবার ফিরে গিয়ে চাবি নিয়ে এলাম। তারপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। পরে কিছুক্ষণ ঘোরার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখি রাকিবা দাঁড়িয়ে আছে, তাই তাকে দেখে গাড়ি দাঁড় করালাম। রাকিবা হচ্ছে আমার ফ্রেন্ডের বোন। ফ্রেন্ডের সাথে পরে পরিচয় করিয়ে দিবনি। তারপর গাড়ি থেকে রাকিবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হেই রাকিবা, কেমন আছো? আরে তুমি এখানে? আমি ভালো আছি। তা ফিরলে কবে? এই তো গতকাল রাতে। তা এখানে কি করো? এই তো একটু বের হচ্ছিলাম, এখন বাসা যাব। তা এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? এখানে একটা কাজ পড়েছে তাই চলে এসেছি। তা এখানেই থাকার চিন্তা করেছো নাকি? না, এখানে থাকার কোনো প্ল্যান নাই। 6 মাসের একটা কাজ আছে, সেটা শেষ হলেই চলে যাব। তা বিয়ে করবে না নাকি সারা জীবন সিঙ্গেল থাকবা? করবো বলতে বিয়ে তো করেই ফেলেছি আরো 5 বছর আগে। মানে? আপনারা বুঝতে পারেন নাই, সেটা আমি না বলে বুঝবেন কি করে? তাহলে চলুন বলি। আসলে এখানে আসার আগেই আমার আর অধরার বিয়ে দিয়ে দিয়েছিল আমাদের পরিবার, কিন্তু সেটা আমি আর অধরা জানতাম না। যেদিন বাসায় যাই সেদিনই জানতে পারি বাবার থেকে যে আমার আর অধরার আগে বিয়ে হয়ে গেছে। শুধু আমার সেটেল হওয়ার জন্য আগে আমাদের জানাই নাই। এখন আমার পড়ালেখা শেষ প্লাস জবও করি, তাই বলেই দিয়েছে। আর মা চেয়েছিল আমি এখানে ব্যাক করার আগে অনুষ্ঠান করে অধরাকে বাড়িতে আনি। মা মনে করেছিল যে আমি বিয়ের বিষয়ে জানি না, তাই মা বলেছিল যে আকিবের টিচারকে বিয়ে করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, সাথে রাকিবাও বুঝে গেছে। ও, তাহলে তো একটা ট্রিট পেতেই পারি। তা তো দিবই, কিন্তু আজকে না, কালকে। আর চলো এখন তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। তারপর রাকিবাকে তার বাসায় নামিয়ে দিয়ে এলাম। পরে সারাদিন ঘোরাঘুরি করে রাতে রেস্টুরেন্টে খেয়ে বাসায় আসলাম। তারপর দিলাম এক ঘুম। সকালে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মা কল দিয়েছে, তাই কলটা রিসিভ করলাম। কি রে, সেখানে গিয়ে কি ভুলে গেলি নাকি? তোমাদের ভুলবো কি করে বলো তো? না, মনে হলো তো তাই বললাম। আর তা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবা আর আকিব কেমন আছে? তারাও ভালো আছে, কিন্তু তুই যে এভাবে চলে যাবি বুঝতে পারিনি। এখানে এলি কিন্তু 1 সপ্তাহ থাকলি না। মা, বোঝার চেষ্টা করো আমি একজন বিজ্ঞানী, আর আমার যে কোনো সময় যে কোনো জিনিস আবিষ্কার করার জন্য ডাক আসতে পারে। যখন ডাক আসবে আমাকে তখনই চলে যেতে হবে। তা বুঝলাম,
কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করবি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, এখন রাখি, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। তারপর ফ্রেশ হয়ে নিলাম, দেখি নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করছে আমার জন্য। তখন আমিও গিয়ে বসে পড়লাম তাদের সাথে। তখন আঙ্কেল জিজ্ঞাসা করলো, বাবা, তোমাদের এক্সপেরিমেন্ট কবে থেকে শুরু হবে? জি আঙ্কেল, এই তো শুক্রবারে শুরু হবে। তা ততদিন কি তোমাদের সেখানে থাকতে হবে নাকি? জি আঙ্কেল, আমাদের সেখানেই থাকতে হবে। আর একটা কথা আঙ্কেল, আজকে রাতে একটা পার্টি দিতে চাই আপনার বাগানে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। এতে আপত্তি থাকার কি আছে? তোমাকে আমি বলেছি না, এটাকে তুমি তোমার নিজের বাড়ি ভাবতে পারো। ধন্যবাদ আঙ্কেল, তাহলে আমি আয়োজন শুরু করি। আর হ্যাঁ, আপনাদেরও কিন্তু থাকতে হবে। তা না হয় থাকবো, কিন্তু পার্টিটা কিসের সেটা তো বলো। সেটা সারপ্রাইজ। আচ্ছা বাবা, তাহলে থাক, আর দরকার পড়লে বলিও, আমরাও তোমাকে সাহায্য করব। তা তো করতেই হবে, সব রান্না আন্টি আর অরিনকেই করতে হবে। কি, আমাকে রান্না করতে হবে? জি ম্যাডাম, করতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কয়জন আসবে? বেশি না, আমরা যতজন বন্ধু আছি তারাই, আর তাদের সাথে শুধু সাব্বিরের বোন আসবে। আর শোনো, সব কিন্তু বাঙালি খাবার রান্না করতে হবে। ও, তাহলে তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, বাঙালি রান্নাই করব। তাহলে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের লোকের সাথে কথা বলতেছি, আর সিয়াম তুই সবাইকে কল করে জানিয়ে দে। আচ্ছা। তারপর আমি ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের কল করে আসতে বললাম। কিছুক্ষণ পর এসে তারা তাদের কাজ শুরু করে দিল, আর সন্ধ্যা পর্যন্ত তারা তাদের কাজ করলো। তারপর একে একে সবাই আসা শুরু করলো, আর আমি গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিলাম। তখন সবার মুখেই শুধু একটাই কথা, সারপ্রাইজটা কি? তখন আমি বললাম, অ্যাটেনশন গাইস, অপেক্ষার প্রহর শেষ। জানি আপনারা সবাই অধীর আগ্রহে আছেন যে কী কারণে আজকের এই পার্টিটা। হ্যাঁ, আমরা সবাই জানতে আগ্রহী, তাড়াতাড়ি বলো। আজকের পার্টিটা হচ্ছে আমার বিয়ে উপলক্ষে। কি, তোর বিয়ে? হ্যাঁ রে দোস্ত, এটা আমার বিয়ের পার্টি। আর বিয়েটা আমাদের কাজ শেষ হলেই হবে। তারপর সবাই আগ্রহী হয়ে গেল মেয়েটাকে তা জানার জন্য। আমি সবাইকে বলে দিলাম যে বিয়ের সময়ই তারা তাকে দেখতে পাবে। তখন সিয়াম বলল, দূর বেটা, এখন নাম বললে কি এমন হয়ে যাবে? বিয়ের দিন নাম জানলে কি এমন হয়ে যাবে? তারপর সবাই মিলে পার্টিতে অনেক মজা করলাম। পরে সবাইকে বিদায় জানিয়ে চলে এলাম। তারপর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে বাসায় কল দিলাম, কারণ গতকাল রাতে পার্টির জন্য কল দেওয়া হয়নি, তাই এখন দিলাম। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো? এই তো 10টা বাজে, এখন ডিনার করব। আচ্ছা ভাই, তাহলে তোমরা ডিনার করে নাও। আচ্ছা বাই। কল কেটে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সকালে নাস্তা করতে যাব এমন সময় কল এলো। ফোনটা হাতে নিয়ে দেখি সেই অপরিচিতা মেয়ে, তাই কলটা রিসিভ করলাম না। নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে এসে দেখি 20টা মিসড কল। চেক করে দেখি সবগুলোই ওই অপরিচিতা মেয়েটা দিয়েছে। দেখতে দেখতে আবার মেয়েটা কল দিল, তাই রিসিভ করলাম। তখন মেয়েটা বলল, ওই, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আমি নিজেকে অনেক কিছুই মনে করি, কিন্তু আপনি কান্না করছেন কেন? জানেন আমি কতটা চিন্তা করছিলাম, আপনি কল ধরছিলেন না বলে। আপনি কেন আমার জন্য চিন্তা করবেন? টুট টুট টুট। কলটা কেটে দিল কোনো উত্তর না দিয়ে। চিন্তায় পড়ে গেলাম, কে এই মেয়েটা, আর কল করে কী সব বকলো। তখনই সিয়াম এসে বলল, ফাইম, চল ঘুরতে যাই। বিয়ের পরেও এখনো পর্যন্ত আমরা একদিনও ঘুরতে যাইনি। আজকে ভালো লাগছে না, আমি যাব না, তোরাই গিয়ে ঘুরে আয়। আমাদের সাথে চল, ঘুরলে তোর মন ভালো হয়ে যাবে। আমি আর অরিন নিচে অপেক্ষা করছি, 5 মিনিটের মধ্যে নিচে চলে আয়। বলে সিয়াম চলে গেল। আমিও বাধ্য হয়ে রেডি হয়ে নিচে চলে গেলাম। আমি গাড়ি চালাইনি, সিয়ামই ড্রাইভ করেছে, আর তার পাশের সিটে অরিন বসেছিল। তারপর সারাদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম। রাতে বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবে দিন কাটতে লাগলো। সেদিনের পর থেকে মেয়েটা আর কল দেয়নি, আমিও সেটা নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, আমি কল না ধরাই সেদিন কান্না করলো কিল্লাই। সিয়ামের ডাকে ভাবনার জগৎ থেকে বের হলাম। তারপর সিয়ামের সাথে শপিং করতে গেলাম। কাল থেকে এক্সপেরিমেন্ট শুরু হবে, যতদিন লাগে এক্সপেরিমেন্ট শেষ হতে ততদিন সেখানে থাকতে হবে, আর ততদিন কারোর সাথে যোগাযোগ করা যাবে না। সারাদিন শপিং আর ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। রাতের খাবার খাওয়ার আগে বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলে নিলাম, কারণ জানি না আবার কবে তাদের সাথে কথা বলতে পারবো।
তাদের জানিয়ে দিলাম যে কাল থেকে আমার কাজ শুরু হবে। তারপর কথা শেষ করে খেয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমি খুব খুশি। আজকে আমি আমার কর্মজীবনে পা দিব। তারপর গিয়ে নাস্তা করে নিলাম। ফোনটা বন্ধ করে বাসায় রেখে নিলাম, কারণ সেখানে আমি সবাইকে বলে দিয়েছি কেউ যেন ফোন নিয়ে না যায়। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে, প্লাস সবাই যেন শুধু কাজেই মনোযোগ দেয়, কারণ কাজটা খুব ইম্পর্টেন্ট। একটু ভুল হলে সব শেষ। তারপর আমি, সিয়াম আর অরিন বেরিয়ে পড়লাম এসএসটি ল্যাবের উদ্দেশ্যে। ল্যাব থেকেই গাড়ি পাঠানো হয়েছিল। গাড়িতে উঠে দেখি শান্ত প্লাস আমার বাকি বন্ধুরাও আছে। আসলে এই প্রজেক্টে শুধু আমরা বন্ধুরাই, আর সাথে কিছু আমেরিকার ফ্রেন্ড। তাদের সাথে কথা বলতে বলতে আমরা ল্যাবে পৌঁছে গেলাম। ল্যাবরেটরিটা অনেক বিশাল জায়গা নিয়ে বানানো। যখন এই প্রজেক্টের কাজের জন্য অফার পাই তখনই এই ল্যাব ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু দেশে যাওয়ার চক্করে আর ঘুরে দেখা হয়নি। ফ্রেশ হয়ে সম্পূর্ণ ল্যাব ঘুরে দেখলাম, তারপর নিজেদের কাজ বুঝে নিলাম। তারপর সারাদিন ল্যাব ঘুরে দেখলাম। রাতে খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কাজ কালকে থেকে শুরু হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কাজে লেগে পড়লাম। 12টা পর্যন্ত কাজ করলাম। পরে গিয়ে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম সবাই একসাথে। খেয়ে আবার এক্সপেরিমেন্টের কাজে লেগে পড়লাম। রাত 8টায় কাজ শেষ করে রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুম। এভাবেই কেটে গেল 6 মাস। এখন যদি কেউ আমাকে দেখে তাহলে নির্ঘাত পাগল বলবে, কারণ চুল দাড়ি সবই অনেক বড় বড় আছে। আজকে আমাদের এক্সপেরিমেন্টের শেষ ট্রায়াল হবে। যদি সফল হই তাহলে কালকে এখান থেকে মুক্তি পাবো। সকালে অনেকে আছেন যারা শুধু গল্প পড়েই চলে যান, তাদেরকে বলছি আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাদের মতো লেখকদের উৎসাহ দিতে কাজ করে। সুতরাং অবশ্যই পড়া শেষ হলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন। মিস্টার ফাইম, আপনার টিম মিলে যে নতুন আবিষ্কারটা করেছেন সেটা সফল হোক, সেটার আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আর কালকে আমি একটা চুক্তিপত্র পাঠাবো যেটাতে লেখা আছে যে আপনি এই প্রজেক্টটা আপনাদের দেশের পাশাপাশি নিজের দেশেও ব্যবহার করতে পারবেন। বাংলাতেই বললাম। ধন্যবাদ স্যার, আপনার থেকে কথাটা শুনে খুবই খুশি হলাম। আপনি আমাদের দেশের জন্য ভাবছেন, সেই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। তারপর ওনার সাথে কথা শেষ করে প্রজেক্টের ফাইনাল টেস্ট করলাম এবং সফল হলাম। তারপর সেটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়ে দেখি তিনি প্রেস মিটিংয়ের আয়োজন করেছেন, তাই আমি সেখানে না গিয়ে সিয়ামকে আর আমাদের ওখান থেকে আমেরিকান এক ফ্রেন্ডকে পাঠাই। তারা গিয়ে প্রেসিডেন্টের সাথে প্রেস মিটিংয়ে অ্যাটেন্ড করে। সেখানে কনফারেন্স কলে আমাদের দেশের প্রধানমন্ত্রীও ছিলেন। তখন প্রেসিডেন্টের সামনে প্রজেক্টের প্রেজেন্টেশন করে দেখালো সিয়াম। তখনই বাঁধলো এক বিপদ। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আমাকে খোঁজা শুরু করে দিল। তখন সিয়াম আমাকে বলতে এলো, আমি তাকে বলে দিলাম যে প্রেসিডেন্টকে বুঝিয়ে বলতে যে আমি প্রেস মিট শেষে ওনার সাথে দেখা করব, কারণ আমার এত পাবলিসিটির দরকার নাই। আমি সবসময় সাধারণভাবে চলাফেরা করতে চাই। তারপর প্রেস মিট শেষে আমরা সবাই গিয়ে ওনার সাথে দেখা করলাম। উনি খুবই রাগ করলেন যে আমি কেন মিটিংয়ে ওনার সাথে আসিনি কেন। আমি অনেক বুঝিয়ে বললাম, তাও ইনি কিছুতেই কিছু মানতে রাজি না। শেষ পর্যন্ত রাজি হলো, তাও ওনার বাসায় আজকে রাতে ডিনার করলে। তখন আমি বললাম, আসলে স্যার আমি চাইছিলাম আজকে দেশে ফিরে যেতে, তাই আপনার সাথে ডিনারে অ্যাটেন্ড করতে পারবো না। সমস্যা নাই, তাহলে আজকে লাঞ্চ করবে আমার সাথে, এরপরে আর কোনো কথা বলবে না। আর ফ্লাইট নিয়ে তোমাদের চিন্তা করতেই হবে না, আমাদের দেশে এয়ারফোর্স গিয়ে তোমাকে দিয়ে আসবে। কি আর করার, বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। তারপর ওনার থেকে বিদায় নিয়ে প্লাস সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে পার্লারে চলে গেলাম চুল দাড়ি ছোট করার জন্য, না হলে মানুষ দেখলে পাগল বলবে। পার্লার থেকে এসে গোসল সেরে রেডি হয়ে নিলাম। তারপর ফোনটা অন করলাম। অন করে দেখে বাসা থেকে যতগুলো কল আসেনি, ওই মেয়ে তার থেকে বেশি কল দিয়েছে প্লাস মেসেজ দিয়েছে। দেখতে দেখতে বাবা কল দিল, আমিও কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? আর বাসার সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর বাসার সবাইও ভালো আছে। এইমাত্র নিউজে দেখলাম কংগ্রেস। আমি জানতাম তোরা পারবি। ধন্যবাদ, কিন্তু এখন কয়টা বাজে? এই তো রাত 1টা বাজে। এত রাত পর্যন্ত জেগে আছো কেন? মনে তো হচ্ছে প্রতিদিনই অনেক রাত পর্যন্ত জাগনা থাকো। এই না না, প্রতিদিন না, এই সপ্তাহখানিক ধরে। কারণ তুই তো বলছিলি যে 6 মাস পর তো এক্সপেরিমেন্ট শেষ হবে,
তাই প্রতিদিন রাতে খবর দেখার জন্য জেগে থাকতাম। কবে যে নিউজে বলবে আমার ছেলেটার কাজ শেষ হবে, আর কবে আমার ছেলেটা দেশে ফিরবে। তা বাবা, দেশে কবে ফিরবি? এটা সারপ্রাইজ যে দেশে কবে ফিরবো। এখন গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। বয়স তো কম হলো না, বুঝো না কেন যে রাত জাগলে শরীর খারাপ হবে? আর ওষুধ ঠিকমতো খাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। ঔষধ না খেলে কি আমার রক্ষা আছে নাকি? তোমার সাথে এমনই হওয়া উচিত। ওকে বাই, পরে কথা বলবো, তুমি ঘুমাও। এখন আবার প্রেসিডেন্টের সাথে লাঞ্চ করতে যেতে হবে। আচ্ছা বাবা, যা। আর শোন, সাবধানে থাকবি। আমি আচ্ছা বলে কল কেটে দিলাম। হঠাৎ গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। বের হয়ে দেখি আমাদের নিতে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপর আমরা গিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চললো তার আপন গতিতে। কিছুক্ষণ পর আমরা প্রেসিডেন্টের বাংলোয় পৌঁছে গেলাম। সেখানে আমাদের ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ জানানো হলো। তারপর সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, আমরা 10 জন মিলে টিম করে করে কাজ করেছিলাম প্রজেক্টটাতে। তারপর প্রেসিডেন্ট জানতে চাইলেন, তা ফাইম, সবাই তো বিয়ে করে ফেললো এখানে, শুধু তুমি ছাড়া। তা বিয়ে করার কি কোনো প্ল্যান নাই নাকি? সবে মাত্র তো নিজের কাজে জয়েন করলাম, তা ভাবছি এইবার দেশে গিয়ে বিয়ে করে নিব। আর আপনাকে কিন্তু আসতেই হবে। তুমি তো জানোই যে আমি একটা দেশের প্রেসিডেন্ট, আমার একটুও সময় নাই। আজকে অনেক কষ্ট করে সময় বের করে নিলাম তোমাদের সাথে লাঞ্চ করার জন্য। তবুও আমি যথাসাধ্য চেষ্টা করব। আর একটা কথা, একা গেলে হবে না কিন্তু, পরিবারের সবাইকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে উঠতে হবে। বিকালে আবার হোয়াইট হাউসে মিটিং আছে। তা তোমার কখন যাবে? এখান থেকে গিয়ে কিছু শপিং করব। রাতে দেখি 8টার কোনো ফ্লাইটে যাব। তা হচ্ছে না, আমি যেটা বলেছি সেটাই হবে। এয়ারপোর্টে তোমাদের জন্য হেলিকপ্টার রাখা থাকবে। তা তোমরা কয়জন যাবে? তাহলে 2টা হেলিকপ্টার পাঠিয়ে দিব। তাহলে আমি এখন উঠি, কেমন? ও, তোমাদের তো প্রজেক্টটার টাকাটা দেওয়াই হয়নি। এই নাও, এখানে $1 লাখ করে আছে। এটা তোমাদের বেতন। ওকে স্যার, তাহলে আমরা উঠি এখন। তারপর ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। গাড়ি এসে আমাদের নামিয়ে দিয়ে গেল। গিয়ে ফ্রেশ হয়ে শুয়েছিলাম, তখনই আবি আসলো। এসে বলল, শোন, তুই তো বললি যে 3 জন যাব, কিন্তু আমি তো তোকে দেখতেছি। আর বাকি 2 জন কই? কেন, তুই আর অরিন? সত্যি আমরা যাব নাকি তুই মজা করতেছিস? তুই না গেলে বিয়ের সব দিক কে দেখাশোনা করবে? এর জন্য আমাদের নিয়ে যাচ্ছিস? দূর শালা, এত সিরিয়াস হচ্ছিস কেন? যা গিয়ে রেডি হয়ে নে, শপিংয়ে যেতে হবে, হাতে সময় কম। রাত 8টায় আবার ফ্লাইট। আচ্ছা, যাচ্ছি। আর শোন, অরিনকেও সাথে নিয়ে নিস, আমি তো আবার মেয়েদের কাপড় কিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর আমরা 3 জনে বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। শপিং করতে প্রায় ঘন্টা সময় লেগেছে। এখন 6:30 বাজে, তাই সুটকেস গুছিয়ে নিচ্ছি। যা কেনাকাটা করলাম সেগুলো একটাতে নিলাম, আর আমার কাপড় চোপড় একটাতে নিলাম। 7টায় বের হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ এখন রাস্তায় জ্যাম থাকতে পারে। 7:30-এ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তারপর এয়ারপোর্টে ঝামেলা মিটিয়ে ভিতরে প্রবেশ করলাম। আমাদের লাগেজগুলো কুরিয়ারে দিয়ে দিলাম। তারপর এয়ারপোর্টের ভিতর একটা গাড়ি করে আমাদেরকে হেলিকপ্টার পর্যন্ত নিয়ে যাওয়া হলো। তারপর আমাদের জন্য রাখা হেলিকপ্টারগুলোতে আমরা উঠলাম। আমি একটাতে উঠলাম, আরেকটাতে আবির আর অরিন উঠেছিল। তারপর হেলিকপ্টার উড়াল দিল আমাদের নিয়ে। দীর্ঘ 18 ঘন্টা পর আমরা বাংলাদেশের মাটিতে নামলাম। তারপর পাইলটদের বিদায় দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলাম। আমাদের লাগেজগুলো আগে এসে গিয়েছিল, তারপর সেগুলো কালেক্ট করে নিলাম। এয়ারপোর্টের কাজ সারতে আরও 1 ঘন্টা লেগে গেল। দুপুর হয়ে এসেছে এখানে। এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা গাড়ি নিলাম। গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতে 3 ঘন্টা লাগলো। ঢাকা শহরে এই জ্যাম একবার শুরু হলে শেষ হওয়ার নাম নেয় না, তাই যেতে এত সময় লাগলো। গাড়ির ভাড়া মিটিয়ে নিলাম। পরে কলিং বেল বাজালাম। মা এসে দরজা খুলে দিল। দরজা খোলার পর আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই 6 মাসে একদিনও কথা বলতে পারিনি। তারপর মাকে আবির আর অরিনের সাথে আলাপ করিয়ে দিলাম। তারপর আমরা ভিতরে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে গিয়ে আর আবিরদের গেস্ট রুমে দিয়ে আসলাম আর বললাম ফ্রেশ হয়ে নিতে। নিচে এসে মাকে জিজ্ঞাসা করলাম, মা, আকিব কই? ওকে দেখছি না যে। ও ওর ম্যাডামের বাসায় গেছে পড়তে, এখনো আসে নাই। আর তার উপরে ওর ম্যাডামও নাকি অসুস্থ। ও আচ্ছা, তা বাবা কি ওকে নিয়ে ফিরবে নাকি আমি গিয়ে নিয়ে আসবো? যাবে বলতেছিস যখন যা, বাইকও নিয়ে আয় আর নিজের বউকেও দেখে আয়।
হাজার হোক কিছুদিন অসুস্থ ছিল বলে কথা। মা তুমি আবার শুরু করলে? তারপর অরিন আর আবিরকেও বললাম চলতে। তাদের নিয়ে চললাম আকিবকে আনার উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পর আবির জিজ্ঞাসা করলো, কি রে, আমরা এখন কোথায় যাচ্ছি রে? কে আনতে? সে কোথায় থাকে রে? বাবা মায়ের সাথেই থাকে। এখন তাকে প্রাইভেট থেকে আনতে যাচ্ছি। আরও একটা কারণ আছে সেখানে যাওয়ার, কিন্তু সেটা সারপ্রাইজ। ওকে, সারপ্রাইজ হলে আর কি করার, এখন তাহলে অপেক্ষাই করতে হবে। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আকিবের ম্যাডামের বাসার উদ্দেশ্যে, মানে আমার হবু বউয়ের বাসার উদ্দেশ্যে। মিনিট 10 পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে 3 তলায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। যিনি দরজা খুলে দিল ওনাকে দেখে পরিচিত মনে হলো না, তাই জিজ্ঞাসা করলাম। তিনি জানালেন যে অধরারা নাকি গত মাসে এখান থেকে চলে গেছে। তারপর তাদের নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। পরে মাকে কল করে বললাম, মা আকিবের টিচাররা কি বাসা চেঞ্জ করে ফেলেছে নাকি? এই দেখ, তোকে বলতেই ভুলে গেছি, আসলে তুই তাড়াহুড়ো করে চলে গেলি তাই বলতে পারিনি। তারা এখন তোর বাবার অফিসের সামনে যে নীল ভবনটা আছে না, ওইটার 3 তলায় থাকে, আর ওদের ফ্লোর নাম্বার হচ্ছে 8। তারপর মায়ের দেওয়া ঠিকানায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজাইলাম। অধরার মামি এসে দরজা খুলে দিল। আমি ওনাকে সালাম দিলাম। সালামের জবাব নিয়ে তিনি আমাদের ভিতরে বসতে বললেন। আমরাও ভিতরে গিয়ে বসলাম, কিন্তু আর কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন আন্টিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আন্টি, আকিবের কি পড়া শেষ হয়ে গেছে নাকি? তার পড়া তো কখনই শেষ হয়ে গেছে, তুমি আসবে বলে তাকে বসিয়ে রাখা হয়েছে। মনে হয় ওর ম্যাডামের সাথে গল্প করতেছে। তা বাবা, তোমার আসতে লেট হলো যে? আসলে আন্টি আমি আজকেই ফিরেছি তো, আর আমি জানতাম না যে আপনারা বাসা চেঞ্জ করেছেন। আমি আপনাদের আগের বাসায় গিয়ে জানতে পারি যে আপনারা বাসা চেঞ্জ করেছেন। পরে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে আসলাম, তাই লেট হয়ে গেছে। ও কথা বলতে বলতে তো এগুলোই দেওয়া হলো না। আন্টি এগুলো নিন। এগুলোতে কি আছে? আজকে আমি এসেছি তো, তাই সকলের জন্যই কিছু উপহার এনেছি। আসলে গতকাল একেবারে বেতন পেয়েছিলাম তো। এসবের কি কোনো দরকার ছিল নাকি? থাক না আন্টি, আমারও তো ইচ্ছে হতেই পারে। আচ্ছা আন্টি, আমি গিয়ে দেখি আকিব কি করতেছে। আচ্ছা যাও, আমি ওনাদের নাস্তা এনে দিচ্ছি। না আন্টি, এসবের কোনো দরকার নেই। তা বললে তো হবে না। প্রথমত তোমরা প্রথমবার আমাদের বাসায় এসেছো, দ্বিতীয়ত তোমরা ওর ফ্রেন্ড, তাই কোনো না শুনিব না বলেই আন্টি তাদের জন্য নাস্তা আনিতে চলে গেল। আমিও অধরার রুমের দিকে চলে গেলাম। দরজার কাছে পৌঁছাতেই শুনতে পেলাম আমাকে কি দিয়ে যেন কথা হচ্ছে ম্যাডাম আর ছাত্রের মধ্যে। রীতিমতো ঝগড়া লাগার উপক্রম। আমি তাদের এই তর্ক বিতর্ক দেখে হাসতে লাগলাম। পরে ভিতরে প্রবেশ করলাম। আমাকে দেখে দুজনেই অবাক। আমাকে দেখেই আকিব এসে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি কখন এলে? এই তো মিনিট 10 হলো। তা তোর পড়া কি শেষ হয়েছে নাকি? হ্যাঁ, কিন্তু কেন? পড়া শেষ হলে বাহিরে যা, গিয়ে দেখ আমার ফ্রেন্ডরা বসে আছে, তাদের সাথে গিয়ে কথা বল। আমার কিছু কথা আছে তোর ম্যাডামের সাথে। আচ্ছা ভাইয়া বলে আকিব ব্যাগ নিয়ে বাইরে চলে গেল। এখন কেমন আছেন? শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি দেশে কবে এলেন? এই তো আজকে দুপুরে আসলাম, এসেই এখানে এলাম। আচ্ছা চোখটা বন্ধ করুন তো, আপনার জন্য একটা উপহার আছে। চোখ বন্ধ করলে দেখবো কিভাবে? আরে বন্ধ করুনই না। তারপর অধরা চোখ বন্ধ করলে আমি তাকে তার জন্য আনা চেনটা তাকে পরিয়ে দিলাম। সাথে সাথেই ঠাস, অধরা আমাকে চড় মারলো। কিন্তু কেন মারলো? আপনার সাহস কি করে হয় আমাকে চেন পরানোর? আপনি কি জানেন না প্রাপ্তবয়স্ক ছেলে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের শরীর ছোঁয়ার কোনো অধিকার নেই বিয়ের আগে? চেনটাই তো পরিয়ে দিলাম, এতে এত রিয়াক্ট করার কি আছে? এটা আমেরিকা নয় যে যা ইচ্ছা তাই করা যাবে। এখানে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে হাঁটলেও মেয়েটাকে দোষী করা হয়, আর সেখানে আপনি। আচ্ছা সরি। ততক্ষণে আবির, অরিন ও অধরার মামি এসে জিজ্ঞাসা করতে লাগলো, কিরে কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? আসলে আমি বলার আগেই অধরা বলল, কিছু হয়নি, আর আপনি এখন আসতে পারেন। তারপর সেখান থেকে চলে আসি। বের হয়ে আকিবকে বলি বাবাকে কল করে বলতে ড্রাইভারকে পাঠিয়ে দিতে ওদের নেওয়ার জন্য। বলে আমি গাড়ি নিয়ে সেখান থেকে সোজা নদীর পাড়ে চলে আসি। এদিকে আকিব বাবাকে কল করে গাড়ি পাঠাতে বললে বাবা বলেন, গাড়ি পাঠাবো কেন? ফাহিমনা তোকে আনতে গেছে। বাবা ভাইয়া এসেছিল, তোমায় বাসায় এসে বলবো এখন তাড়াতাড়ি গাড়ি পাঠাও। আর সাথে ভাইয়ার বন্ধু ওনার বউ দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর তোর ভাই কোথায় যাচ্ছে, কিছু কি বলে গেছে নাকি? না, কিছুই বলে যায়নি।
আচ্ছা বলে কল কেটে দিলেন, তারপর ড্রাইভারকে বলে দেন আকিবকে নিয়ে আসতে। এদিকে আমি নদীর পাড়ে এসে একটা বেঞ্চিতে বসে পড়ালাম। খুব খারাপ লাগছিল। কি এমন করেছিলাম যার জন্য আমাকে এইভাবে আমার বন্ধু ও তার বউয়ের সামনে এভাবে অপমান করলো। কিছুক্ষণ পর মনে হলো পিছনে এসে একটা গাড়ি দাঁড়ালো, তাই পিছনে তাকালাম। দেখলাম বাবা গাড়ি থেকে নামলেন, নেমে আমার দিকে এগিয়ে এলেন, এসে আমার পাশে বসলেন। বসে, তোর মন খারাপ কেন জানতে পারি কি? কিছু হয়নি বাবা। আমার ছেলেটা আজ এত বড় হয়ে গেছে, এখন নিজের দুঃখ নিজের মধ্যে চেপে রাখতে জানে, আর আমাকেও এখন সেটা বলতে চায় না। বাবা তেমন কিছুই না। যদি কিছু নাই হতো তাহলে এই রাতের বেলা এই নদীর পাড়ে এসেছিস আর কি লুকানোর চেষ্টা করছিস? আমি সবটাই জানি। বাসায় এসে আকিব আমাকে সব বলেছে। ও আচ্ছা। চল বাসায় যাবি, আর এই বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে। তারপর বাবা ড্রাইভারকে বলল গাড়ি নিয়ে চলে যেতে। পরে আমি আর বাবা আমার গাড়িতে করে চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ডিনার করে গিয়ে ঘুমিয়ে গেলাম। কারোর সাথে তেমন কোনো কথা বলিনি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম। সাথে আবির ও অরিনও আছে। সবাই মিলে নাস্তা করছিলাম। এমন সময় বাবা বললেন, আমি চাচ্ছিলাম ফাহিমের বিয়েটা গ্রামের বাড়িতে গিয়ে করানোর জন্য। এমনিতেও গ্রামে তেমন একটা যাওয়া হয় না, আর ওর চাচা চাচিরাও তো গ্রামে থাকে। এটা ঠিকই বলেছে তুমি, এটা করলেই ভালো হবে। আমি ভাবছিলাম যে আগামী সপ্তাহের শুক্রবার বিয়ের কাজটা শেষ করে ফেলতে, আর তুমি আজকে গ্রামে চলে যাবে। এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো বলছি, যা বললাম সেটাই যেন হয়। বলে বাবা খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল। আমরাও নাস্তা করে নিলাম। তারপর আবিরদের নিয়ে বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখাতে। অনেক বছর পর আবির দেশে আসলো, আর অরিনের তো জন্মই সেখানে, তাই তাদের নিয়ে ঘুরতে বের হলাম। ঢাকার প্রায় সব জায়গায় আমরা ঘুরে দেখে ফেললাম। সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। অরিন আবার তেমন বাংলা বলতে পারে না, কারণ জন্মের পর থেকেই সেখানে থেকেছে তো, তাই ইংলিশটাই ভালো পারে। আর ওদেরকে আমি 1 মাস এখানে থাকতে বলেছি, আর এই কয়দিনে ওকে বাংলা শেখানোর দায়িত্ব মাকে দিয়েছি। আমি মাকে বললাম, মা বলছিলাম কি, আজকে তো বুধবার, তাই যদি শনিবার গ্রামে যাই তাহলে কেমন হবে? তোর বাবা যখন বলেছে নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে, তাই তুই কালকেই চলে যা, আর সাথে আবির আর অরিনকেও নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। কতদিন পর দেশে এলাম, একটু শান্তিতে বাসায় থাকবো, সেটাও হচ্ছে না। ফিসফিস করে কি বলতেছিস? কই কিছু বলিনি তো। কিছুক্ষণ পর বাবাও এসে গেলেন। পরে সবাই একসাথে ডিনার করে নিলাম। ডিনার করার পর আমি রুমে গিয়ে গিফটগুলো নিয়ে আসলাম। পরে সবাইকে নিজেদের গিফটগুলো বুঝিয়ে দিলাম। সব থেকে বেশি গিফট আকিবের জন্য এনেছিলাম, আর অধরার জন্য আনা গিফটগুলো আমার লকারে রেখে দিলাম। গিফটগুলো বুঝিয়ে দেওয়ার পর ঘুমাতে চলে এলাম। কিছুক্ষণ পর আকিব আমার রুমে এসে বলল সে নাকি আমার সাথে ঘুমাবে। আমি আর মানা করতে পারলাম না। শুয়ে পড়ার পর আকিব অধরার কথা বলা শুরু করলো। এদিকে আমি ঘুমিয়ে পানি। আজকে অনেক ধকল গেল, তো সকালে তাই শুয়ে পড়ার পরই চোখটা লেগে যায়, আর আমি চলে গেলাম ঘুমের অতল দেশে। আকিব আমার কোনো সাড়া না পেয়ে সেও কিছুক্ষণ ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি আকিব আমাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাকে আমার থেকে ছাড়িয়ে আমি ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে এসে আকিবকে ডেকে তুলে দিলাম, কারণ আজকে আকিবের স্কুল আছে, তাই ওকে ডেকে তুলে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম। আকিব ফ্রেশ হয়ে এলে আমরা নিচে যাই নাস্তার টেবিলে। গিয়ে দেখি সবাই আমাদের 2 ভাইয়ের আগেই উঠে গেছে আর নাস্তার টেবিলে বসে আছে। কিছুক্ষণ পর মা এসে নাস্তা দিয়ে গেল। আমরা নাস্তা করতে শুরু করলাম। তখন বাবা জানতে চাইলো যে কবে আমি গ্রামের বাড়ি যাব। আমাদের সেখানে যাওয়ার কথা শুনেই আকিবও বায়না ধরলো যে আমাদের সাথে যাবে, কিন্তু বাবা দিতে রাজি না। এক পর্যায়ে আকিব কান্না শুরু করে দিল, তাও বাবা তাকে যেতে দিতে রাজি না, কারণ আকিবের স্কুল খোলা প্লাস প্রাইভেট, এইসবের বাহানা দিচ্ছে বাবা। তখন আকিব বলে, প্রাইভেট নিয়ে তো কোনো সমস্যা হয় না, অধর আব্বুকে সাথে নিয়ে গেলেই তো হয়। প্রাইভেট ঠিক আছে, কিন্তু স্কুল যে বন্ধ হবে তার কি হবে? তখন আকিব আমাকে ইশারায় বলে বাবাকে রাজি করাতে। তখন আমি বললাম, বাবা থাক না, কিছুদিন স্কুল বন্ধ হলে কিছু হবে না। কিন্তু বাপ, সামনে তোর জেসি পরীক্ষা। ওইটা কোনো ম্যাটার না, এই কয়দিন বন্ধ করলে কিছু হবে না, আর প্রাইভেট তো পড়বেই। কিন্তু দেখো বাবা, আর কোনো কিন্তু না, তাহলে কিন্তু আমিও গ্রামের বাড়ি যাব না। এমনিতে অনেক ক্লান্ত, কালকে মাত্র আসলাম, আর তুমি আজকে আবার গ্রামে যেতে বলতেছো। আচ্ছা, যা ভালো হয় তাই কর। এই তো আমার ভালো বাবা, তাহলে আজকে বিকেলেই গ্রামে যাব। আকিব স্কুল থেকে আসলে
তখনই আন্টি, আমি কি আসতে পারি? কথাটা শুনে সবাই দরজার দিকে তাকালাম। তাকিয়ে দেখি অধরা এসেছে। তাকে দেখে মা এগিয়ে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, কি রে মা, কেমন আছিস? আমাদের তো মনে হয় ভুলেই গেছিস। না আন্টি, তোমাদের ভুলি কি করে? এই আন্টি কি রে? মা বলবি? আজ বাদে কাল আমার ঘরের বউ হয়ে আসবি, এখনো আন্টি বলে ডাকিস? আর এতদিন তোর কোনো দেখা নেই যে। তা মা, এখন শরীর কেমন আছে? জি, এখন আগের থেকে ভালো আছি। তা আকিব কি স্কুলে যাবে না নাকি? হ্যাঁ যাবে তো। আকিব যা, গিয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি। আর তুই আয়, এসে নাস্তা করে নে। না আন্টি, মানে মা, এখন কিছু খাবো না। তা বললে তো হবে না, এখন তো না খেয়ে দিব না। আয় আকিব, রেডি হয়ে আস্তে আস্তে খেয়ে নে। তারপর অধরা এসে খাবার টেবিলে বসে পড়ল। সবার সাথে কুশল বিনিময় করে নিল, প্লাস আবির আর অরিনের সাথে পরিচিত হয়ে নিল। ততক্ষণে আমি আমার রুমে এসে রেডি হয়ে নিলাম। নিচে গিয়ে বললাম, আকিবকে বইল স্কুল থেকে এসে রেডি হয়ে থাকতে, আমরা সন্ধ্যায় রওনা দিব। আবির চল, একটু বের হব। আচ্ছা, আর শোন, তোদের সাথে অধরাও যাবে। ও না থাকলে আকিব পড়বে কিভাবে? তুমিও বাবার মতো শুরু করে দিয়েছ। সেখানে আমিরা ঘুরতে যাচ্ছি, সেখানে গিয়ে কে পড়ালেখা করবে? ও যেখানে আমরা ঘুরবো, আর ওনার আমাদের সাথে যেতে হবে কেন? আমি কিচ্ছু জানি না, তোর বাবা বলে গিয়েছে। ধুর, ভাল লাগে না। ওই আবির দাঁড়িয়ে আছিস কেন? চল। তারপর আমি আর আবির বেরিয়ে পড়লাম। আসলে এখানে অরিনের পরার মতো কোনো সালোয়ার বা শাড়ি নেই, তাই আবিরকে নিয়ে গেলাম। প্রথমে ব্যাংকে গেলাম টাকাগুলো ভাঙিয়ে নিতে, পরে আবিরকে নিয়ে মলে গিয়ে কিছু কেনাকাটা করে নিলাম, আর চাচাতো ভাই বোনদের জন্য কিছু উপহার কিনে নিলাম, আর ছোটগুলোর জন্য খেলনা আর কিছু চকোলেট কিনলাম। ফুফাতো ভাই বোনের জন্যও সেম জিনিসই কিনলাম। তারপর দুপুরে আমরা দুইজনই লাঞ্চ করে নিলাম বাইরে। বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল। আসলে রাস্তায় যে পরিমাণ জ্যাম তা বলে বোঝানো যাবে না। যেখানে যেতে 30 মিনিট সময় লাগার কথা, সেখানে যেতে সময় লাগে 1.5 ঘন্টা। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ডাকছে, তাই চোখ খুলে তাকালাম। তাকিয়ে দেখি অধরা আমাকে ডাকছে। তখন আমি বললাম, কি হলো? আপনি আমার রুমে কেন? কেউ দেখলে কি বলবে? আর আমাকে ডাকছেনই বা কেন? তখন অধরা বলল, আসলে মা বলেছে আপনাকে ডাকতে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো, আর আপনি তো বলেছিলেন যে সন্ধ্যায় রওনা দিবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যান এখন, না হলে লোকে আপনাকে খারাপ মনে করবে। তারপর অধরা আর কিছু না বলে চলে গেল। আমি আকিবকে ডাক দিলাম। কিছুক্ষণ পর আকিব চলে এলো। আমি তাকে বললাম যে সবাইকে বলতে রেডি হয়ে নিতে আর আমার লাগেজটা গুছিয়ে দিতে। আকিব বলল, আমার লাগেজ নাকি গুছানো? আকিবকে জিজ্ঞাসা করে জানতে পারলাম অধরা নাকি আমার লাগেজ গুছিয়ে দিয়েছে। আমি আর কিছু বললাম না এই বিষয়ে। পরে আকিবকে বললাম লাগেজটা নিয়ে গাড়িতে রেখে দিয়ে রেডি হয়ে নিতে। বলার সাথে সাথেই আকিব লাগেজ নিয়ে চলে গেল। আমিও চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম, এমন সময় অধরা আমার রুমে আসলো। আমি তখন রেডি হচ্ছিলাম তাই খেয়াল করিনি। রুমে ঢুকেই দিল জোরে একটা চিৎকার দিল। আমিও তার চিৎকার শুনে পিছনে তাকালাম। বুঝলাম না কি জন্য চিৎকার করলো। তার চিৎকার শুনে সবাই চলে এসে ওকে জিজ্ঞাসা করা শুরু করলো যে কি জন্য এমন চিৎকার দিল। তখন অধরা বলল, আসলে আমি ওনাকে ডাকার জন্য ওনার রুমে এসেছিলাম। এসে দেখি উনি শুধু একটা 3/4 প্যান্ট পরেছিলেন, কোনো শার্ট পরেছিলেন না, তাই আমি চিৎকার দিয়ে ফেলেছি। ধুর পাগলি, এতে চিৎকার করার কি আছে? কিছুদিন পর তো তুই ওর বউ হবি। আর ওই এমনই এত বড় হয়ে গেছে, এখনো 3/4 পরে থাকে বাসায়। আচ্ছা তুই যা, গিয়ে নিচে বস। অধরা নিচে চলে গেল, সাথে বাকিরাও চলে গেল, শুধু মা ছাড়া। সবাই যাওয়ার পর মা বলল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? আমি আবার কি করলাম? আমি তো রেডি হচ্ছিলাম। ওনাকে কে বললো এখানে আসতে? আমি তো বলেছিলামই রেডি হয়ে নিতেছি। তুই কি 3/4 আর টি শার্ট পরে যাবি নাকি? হ্যাঁ, কেন? কোন দিক দিয়ে এটা খারাপ? আচ্ছা, এখন বেশি কথা না বলে রওনা দিতে হবে, না হলে পরে অনেক রাত হয়ে যাবে। তারপর রেডি হয়ে বের হলাম। গাড়িতে যাওয়ার সময় আমি ড্রাইভ করেছিলাম আর আমার পাশের সিটে আবির বসেছিল। দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর গ্রামে পৌঁছালাম। পৌঁছে গাড়ির হর্ন বাজানোর শব্দ শুনে সবাই বেরিয়ে গেল। তারপর সবাইকে নিয়ে ভিতরে গেল। আমি গিয়ে গাড়ি পার্ক করলাম। পরে ভিতরে গেলাম, গিয়ে সোফায় বসলাম। 10 মিনিট হয়ে গেল, কেউ এলো না আর জিজ্ঞাসাও করলো না কেমন আছি। সবাই অধরাকে নিয়েই ব্যস্ত। তখনই চিৎকার করে বড় চাচাকে ডাক দিলাম, চাচা, ও চাচা। আমার ডাক শুনে তাড়াতাড়ি করে চাচা এসে জিজ্ঞাসা করলেন, কি রে, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন?
আমাকে মনে হয় ভুলেই গেছেন। এতদিন পর এলাম, কেউ একবারও জিজ্ঞাসা করলো না কেমন আছি বা এত দূর আসতে কোনো সমস্যা হয়েছে কিনা। 15 মিনিট হয়ে গেল এখানে বসে আছি, কেউ এসে পানি পর্যন্ত দিল না। আমি আর এখানে থাকবো না, এখনই আমি চলে যাব। আরে রাখ তো ওদের কথা, ওরা একটু এমনই। আসলেই তো তুই অনেক বছর পর এসেছিস, এটা তারা ঠিক করেনি। তুই বস, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। কাউকে পাঠাবা মানে? তার মানে আসলে সবাই আমাকে ভুলে গেছে। ধুর, আমি এখানে থাকবোই না বলেই বাইরে চলে এলাম। চলে তো এলাম, কিন্তু এখন যাব কোথায়? ধুর, আসলেই আমি অল্পতেই রেগে যাই। তখনই ছোট ফুপির কথা মনে পড়ে গেল, তাই গাড়ি নিয়ে রওনা দিলাম ফুপির বাসার উদ্দেশ্যে। 30 মিনিট পর পৌঁছে গেলাম ফুপির বাসায়। আমাকে দেখে ফুপি অবাক হয়ে গেল, বলল, কি রে তুই এত রাতে, তাও আবার কিছু না জানিয়ে? কেন আসতে পারি না নাকি? না করার হলে করে দাও, আমি এখনই চলে যাচ্ছি। আয় ভিতরে আয়। তা কেমন আছিস? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছিস। কি হয়েছে রে? আর বলিও না, আজ তোমার বাপের বাড়ি গেছিলাম, গিয়ে দেখলাম সেখানে আমার কোনো সম্মান নাই, তাই রাগারাগি করে এখানে এসে পড়ছি। রে ও, এই কথা। যা গিয়ে ফ্রেশ হয়ে নে, খেয়ে নিব। আচ্ছা, আরেকটা কথা, তুমি কিন্তু বলবে না আমি যেখানে আছি। আর ফুপা কখন আসবে? আচ্ছা বাবা, বলবো না কাউকে। তোর ফুপা এখনই এসে পড়বে, তুই যা তো ফ্রেশ হয়ে নে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ফুপাও এসে গেছে। তারপর ফুপার সাথে কৌশল বিনিময় করে নিলাম। পরে সবার সাথে ডিনার করে নিলাম। খাওয়া শেষে ফুপিকে জিজ্ঞাসা করলাম আমার বোনগুলো কই। ফুপি বললেন তারা নাকি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে পাশের রুমে। আমাকেও বললো ওদের সাথে গিয়ে ঘুমিয়ে পড়তে। আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের চিল্লিতে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি বড় চাচা কল দিয়েছে। আমিও কল ধরিনি। কিছুক্ষণ পর কল কেটে গেল। কেটে যাওয়ার পর ফোনটা সাইলেন্ট করে আবার ঘুমিয়ে গেলাম। কতক্ষণ করে কারো ডাকে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মুন্না আমাকে ডাকতেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। পরে ফুপি ডাক দিলেন ব্রেকফাস্ট করার জন্য। আমিও গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। পরে ফোনটা হাতে নিয়ে দেখি 100+ মিসড কল। চেক করে দেখলাম বাবা, চাচা, চাচি, মা, আপু সবাই কল করেছে। আর একটা নাম্বার দেখে খুবই অবাক হলাম, কারণ আমি আমেরিকা যাওয়ার পর যে মেয়েটা কল দিয়েছিল আজকেও সেই কল দিয়েছে, এমনকি রাতেও কল দিয়েছে। তখন ফুপিকে ডাক দিলাম। ফুপি এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বললাম আচ্ছা দেখো তো এই নাম্বারটা চিনো কিনা। ফুপি বললে এটা নাকি অধরার নাম্বার। তাই তো বলি সেদিন কল না ধরায় কান্নাই বা করবে কেন একজন অপরিচিত মেয়ে। আর সেদিন রাগ করে আর পরে কল দেয়নি, তা আজকে কি জন্য আবার কল দিল? মনে হয় কালকে রাগ করে চলে এসেছি তো, আর রাতেও পরে ফিরিনি, তাই মনে হলো কল দিয়েছি। এইসব ভাবতে ভাবতে মা কল দিল। রিসিভ করলাম আর মা বলা শুরু করলো, কি বললো আপনাদের বলুন না, পরে আপনারাও জেনে যাবেন। এটা শুধু আমার আর আমার মায়ের মধ্যকার কথা। আমি কোথায় আছি তা বলুম না, আর যদি যেতেই হয় বিয়ের 2 দিন আগে যাবো, এর আগে বললেও যাবো না। ভালোই ভালোই বলছি, আয় তাড়াতাড়ি। তোর চাচা সকালে যখন বলেছে যে তুই নাকি রাতে রাগ করে বের হয়েছিলি আর ফিরিসনি, সকালেও নাকি কল ধরিসনি, তখনই আমি বাবা ছুটে চলে আসি। কবি বলেছেন যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যেও না, তাই আজকে আমি ফিরছি না। তোমরা থাকো ওই মেয়েকে নিয়েই, আমাকে নিয়ে না ভাবলেও হবে। দেখ, মেজাজটা খারাপ বানিস না। এমনিতে মেয়েটা কাল রাত থেকে কান্না করেই যাচ্ছে, আর তোর চাচা চাচিদের বকা দিচ্ছে কেন তাকে নিয়ে তারা এত মাতামাতি করলো, যার ফলে তুই রাগ করে চলে গেলি। তা বলেও লাভ হবে না। আর উনি এখন কান্না করতেছেন কেন? সেদিন থাপ্পড় মারার সময় মনে ছিল না? আবার আমার ফ্রেন্ড আর তার বউয়ের সামনে অপমান করার সময় মনে ছিল না? এইসব আবার কবে হলো? আর যা হয়েছে ভুলে যা। বাবা ফিরে আয় তুই। বলেছি না আমি গেলেও কিছুদিন পর যাবো, আর তুমি আমার মা হয়ে আমার বিরুদ্ধে কথা বলতেছো? ঠিক আছে, আমি ফিরবো আজকেই। এবার খুশি তো? বলে কল কেটে দিলাম। ফুপি, এই ফুপি। ফুপি তাড়াতাড়ি করে এলো, এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এভাবে কান্না করতেছিস কেন? আমাকে কেউ ভালোবাসে না। কেন আবার কি হলো? এখন মাও কল দিয়ে আমাকে বকা দিল। এটা কিন্তু ঠিক হয়নি। আমি ভাবিকে বলবো তোকে যেন আর বকা না দেয়। আর শোন, আমি রান্না করতেছি আজকে তোর সব পছন্দের খাবার। যা গিয়ে গোসল সেরে আয়। কয়টা বাজে যে এখনই গোসল দিব? 12:30 বাজে। যা গোসল করে আয়, কিছুক্ষণ পর তোর ফুপাও চলে আসবে। আজকে এত তাড়াতাড়ি ফুপা চলে আসবে যে? আসলে সকালে ভাবি কল দিয়ে বলছে আজকেই যেতে, সবাই নাকি আজকেই আসবে। ও তাহলে এই ব্যাপার। যা তাড়াতাড়ি গিয়ে গোসল সেরে নে, তারপর সবাই একসাথে খেয়ে রওনা দিব। তারপর আমি গিয়ে গোসলটা সেরে নিলাম। পরে নামাজ আদায় করলাম। ফুপা আসার পরে সবাই একসাথে দুপুরের খাবার খেলাম।
খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরই মধ্যে সবাই রেডি হয়ে নিল। পরে সবাই মিলে রওনা দিলাম। 1 ঘন্টা পর বাসায় পৌঁছালাম। আসলে ভাই কি বলবো, রাস্তায় যে পরিমাণ জ্যাম, তার উপরে আবার রং সাইড দিয়ে লোকেরা গাড়ি ঢুকিয়ে দেয়, যার ফলে জ্যামের সৃষ্টি হয়। আর ট্রাফিক পুলিশও নিজেদের কাজ ঠিকমতো করতে পারে না, শুধু দেখে কিভাবে টাকা খাওয়া যায়। আর এই জ্যামের কারণে 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা লাগলো। বাসায় এসে দেখি সবাই মিলে ডাইনিং রুমে বসে গোল মিটিং করতেছে। ভিতরে ঢুকে তাদের কাছে গেলাম। তাদের রিয়াকশন দেখে মনে হইতেছে এখানে কেউ নেই। তখন বললাম, দূর, কেউ কি কথা বলবা না নাকি? দূর, এইভাবে কল করে ডেকে এনে এখন কেউ কিছু বলছে না। থাকো তোমরা, আমি ফিরে গেলাম। আবার এইবার আর আসমুই না, গিয়ে আমেরিকা চলে যাব। ভাবি, তোরা কি থাকবি নাকি আমার সাথে যাবি? সরি রে, আমরা এখানেই থাকছি, তুই চাইলে যেতে পারিস। তুই বন্ধু নামের কলঙ্ক, থাক তুই, আমি গেলাম বলে চলে আসতে নিলাম। তখনই ঝড়ের গতিতে কে জানি এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। আর যে জড়িয়ে ধরেছিল সে আমার উপরে পড়েছে। চোখ খুলে তাকিয়ে দেখি যে আমাকে জড়িয়ে ধরেছে সে আর কেউ নয়, অধরা। এদিকে তো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সবাই বলে ছেলেদের লজ্জা থাকতে নেই, আপনারাই বলুন তো মিয়া, একটা মেয়ে যদি ছেলেটার পরিবারের সবার সামনে এভাবে জড়িয়ে ধরে তাহলে তো ছেলেটা লজ্জা পাবেই। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। কোনো রকম ওকে ছাড়িয়ে উঠিয়ে দাঁড় করালাম। যেই একটা থাপ্পড় দিতে যাব তখনই চোখ বন্ধ করে নিল। মেয়েটার মুখটা দেখে কেমন যেন বুকের পাশটা নড়াচড়া করে উঠল। তাই আর থাপ্পড় দিলাম না, সরাসরি জিজ্ঞাসা করলাম, কি হলো? শুনলাম কাল রাত থেকে রাখি কিছুই খাননি। অধরা তখন চোখ খুলে তাকিয়ে জবাব দিল, কে বললো আমি খাইনি? আমি তো রাত্রিবেলাও খেয়েছি। তার মানে সবাই আমাকে মিথ্যা কথা বলেছে? তুমি আমার মা হয়ে আমার সাথে এটা করতে পারলা? আরে সত্যি বলেছি, ও কাল থেকে কিছুই খায়নি, শুধু কান্না করেছে। 1 মিনিট তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই না চলে যাচ্ছিস? তাহলে চলে যা। কে আমার ছেলেটাকে বের করে দিচ্ছে দেখি তো। কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখি মেজো ফুপি, ফুপা আর ওনার মেয়েরাও এসেছে। আমি একটু কান্না কান্না ভাব নিয়ে ফুপিকে বললাম, দেখো ফুপি, আমি এতদিন পর বাসায় আসলাম আর আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এটা তো ঠিক না। আমার বাবাটা কত বছর পর এসেছে আর তোমরা ওর সাথে এমন করছো কেন? সাদে কি আর করছি, ছেলেটা এখন অনেক বদলে গেছে, কথায় কথায় রাগ করে। আগে কতই ভালো ছিল, এখন কিছু বললেই রাগ করে চলে যায়। ভাবি বুঝেন না কেন? এটা ওদের বংশগত। শুধু তুমি বললে বলে আজকে গেলাম না, না হলে চলেই যেতাম। আর তোমরা কি দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি ওই মুরগির ডিম? কেমন আছিস? দেখো, ভালো হবে না কিন্তু। আমারও একটা সুন্দর নাম আছে। ভাবি দেখো না ভাই আমাকে কিসব বলছে। তুই আবার ভাবি পাইলি কই? আমি তো তোরে বিয়া করবো, জানোস না তুই? ধুর, মজা বাদ দে তো। যা তোর রুমে যা, আমরাও গিয়ে ফ্রেশ হয়ে নেই। ফুপিরা চলে গেল ফ্রেশ হতে, আমিও আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আমার গাড়ির চাবিটা টেবিলের উপর নেই। তখনই চেঁচিয়ে মাকে ডাক দিলাম। মা এসে বললেন, কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছিস কেন? সাদেকে আর চেঁচাচ্ছি? আমার রুমে কে এসেছিল আর আমার গাড়ির চাবি কই? যে তোর রুমে এসেছিল সেই গাড়ির চাবি নিয়ে গেছে। সেটাই জানতে চাইছি, কে আমার রুমে এসেছিল? সেটা আমি কি করে বলবো? আমি কি তোর রুমের সিকিউরিটি গার্ড নাকি? বলে মা হনহনিয়ে চলে গেল। তখনই আকিবকে ডাক দিলাম। বেচারা আমার ডাক শুনে দৌড়ে চলে এলো। এসে বলল, ভাই আমায় ডাকছিলে কেন? তুই কি আমার গাড়ির চাবি নিয়েছিস নাকি? আমি তোমার গাড়ি চাবি নিয়ে কি করবো? আর আমি তো গাড়ি চালাতে পারি না। তবে কিছুক্ষণ আগে দেখলাম ভাবি তোমার গাড়ি নিয়ে কোথায় যেন গিয়েছে। বলিস কি? ওনার এত বড় সাহস আমার গাড়ি নিয়ে গেছে? আর তুই কি সবাইকে সবার গিফট বুঝিয়ে দিয়েছিস নাকি? না ভাইয়া, আজকে নাকি বড় ফুপি আর সিজো ফুপি আসবে রাতে, আর তারা আসলেই সবাইকে একসাথে দিয়ে দেবো। আচ্ছা, এখন কয়টা বাজে রে? কেন ভাই, ঘড়ি দেখোনি? এখন তো রাত 8টা বাজে। এই রাতের বেলা উনি আমাকে গাড়ি নিয়ে বের হলেন, আল্লাহ জানে আমার গাড়ির কি হবে। আমি আর রাকিব কথা বলছিলাম, তখনই ছোট চাচা এসে বললেন, শোনো, রাতে কিন্তু বের হোস না। কেন চাচা, রাতে বের হলে কি হবে? আর বলিস না, এলাকার পোলাপান সব নষ্ট হয়ে গেছে, যাকে পায় তার কাছ থেকেই সব রেখে দেয়। আর মেয়েদের তো বের হওয়া আরো বেশি বিপজ্জনক। এসব কি বলতেছো তুমি? হ্যাঁ রে, কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কেন? আচ্ছা, অধরা কি ফিরেছে নাকি? অধরা আবার কোথায় বের হলো? আকিব বলল উনি নাকি কিছুক্ষণ আগে আমার শাড়ি নিয়ে বের হয়েছেন। মা, মা, আবার সারের মতো চেঁচাচ্ছিস কেন? অধরা নাকি বের হয়েছে। তোমরা কি জানো না এলাকার পরিস্থিতি যে খারাপ? অধরা আবার কখন বের হলো? আমরা তো কেউ দেখিনি। আর গেলেই বা কিভাবে?
আকিব বলল উনি নাকি আমার গাড়ি নিয়ে বের হয়েছেন। মার সাথে যখনই কথা বলছিলাম তখনই মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজটা দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। পিছন থেকে সবাই বারবার জিজ্ঞাসা করছিল, কাউকে কিছু না বলেই মানিব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। বাইরে বের হয়ে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলাম, সাথে আবিরকেও নিয়ে নিলাম। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেলাম। গিয়ে দেখে অধরা অফিসারের সামনে বসে আছে। আমরা যাওয়ার পর আমাদের দেখে অফিসার বসা থেকে দাঁড়িয়ে গেলেন। মূলত আমাকে দেখে না, আবিরকে দেখে দাঁড়িয়ে গেল, কারণ আবিরকে সবাই টিভিতে দেখেছে, তাই সবাই চিনে, আমাকে কেউ চিনে না। আমিও সেটাই চাই, আমি চাই সবাই আমাকে সাধারণ মানুষ হিসেবে চিনুক। তখনই অফিসার আবিরকে দেখে বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে, তাও আবার আমার থানায়? কোনো প্রবলেম হয়েছে নাকি? আর স্যার দাঁড়িয়ে আছেন কেন, বসেন প্লিজ, এই স্যারের জন্য চা নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনি আমার বন্ধুর ওয়াইফকে ধরে নিয়ে এসেছেন, তাই আমাকে আসতে হয়েছে। আর এখন চা খাওয়ার জন্য আসিনি, অন্য আরেকদিন আসবো চা খাওয়ার জন্য। এখন যদি ওনাকে ছেড়ে দেন তাহলে ভালো হয়। আসলে স্যার, এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, আর উনি যার গাড়ি ধাক্কা দিয়েছেন সেই এলাকার এমপির মেয়ে, তাই স্যার ছাড়া যাবে না। আর ওনাকে নিয়ে আসার পরেই উনি আপনার বন্ধুদের পরিবারের কথা বলেছে, তাই তো আপনার বন্ধুকে আমি টেক্সট করে আসতে বলি। কিন্তু যিনি কেস করেছেন তিনি যদি না তুলে নেন তাহলে আমার কিছুই করার নেই। আচ্ছা, ওনাকে আপনি কল দিয়ে আসতে বলুন, আমরা ওনার সাথে কথা বলে অনুরোধ করব কেসটা তুলে নিতে। আবির আর অফিসারের কথা বলছিলেন, তখনই থানার টেলিফোনে একটা কল এলো। জি স্যার, জি স্যার বলে অফিসার কল কেটে দিলেন। তখন অফিসার আমাদের বললেন, স্যার আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। তখন আমরা অধরাকে নিয়ে বের হয়ে এলাম। বের হওয়ার পর আবিরকে বললাম একটা গাড়ি নিয়ে যেতে। আবির গাড়ি নিয়ে চলে গেল। তখন অধরা আমাকে বলল, আই এম সরি। শোনার সাথে সাথে একটা চর বসিয়ে দিলাম। মনে হয় বেশি জোরেই গেল চরটা, ঠোঁট কেটে গেছে, সাথে কান্নাও করছে গালে হাত দিয়ে দাঁড়িয়ে। তা দেখে আমি বললাম, চুপ, হ্যাঁ একদম কান্না করবেন না। কার কাছে জিজ্ঞাসা করে এই রাতের বেলা বের হয়েছেন, তাও চুপিসারে আমার গাড়ির চাবি নিয়ে বের হয়েছেন? আমাকে বলা যেত না নাকি নাকি আমি মানা করতাম? তবু কান্না করতেছো কেন, কথা বলছো না? তখন আরেকটা ধমক দিয়ে বললাম কান্না বন্ধ করে গাড়িতে উঠে বসতে। লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ গিয়ে বসে পড়লো। তখন অধরা বলল যে গাড়ির চাবি নাকি অফিসারের কাছে। তারপর আমি গিয়ে চাবি নিয়ে এসে গাড়ি স্টার্ট করি। পরে বাসার উদ্দেশ্যে রওনা দেই। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। সারা রাস্তা অধরা আর একটা কথা বলেনি। বাসায় এসে ওনাকে নামিয়ে দিয়ে গাড়ি গ্যারেজ রেখে বাসার ভিতরে প্রবেশ করলাম। ঢুকে দেখি সবাই ডাইনিং রুমে বসে আছে। আমি সিঁড়ি বেয়ে আমার রুমে চলে গেলাম। কেউ কিছু জিজ্ঞাসা করেনি, কারণ রাগের জন্য আমার চেহারা পুরো লাল হয়েছিল। আর বাড়ির সবাই জানে যে আমার রাগ উঠলে আমি কাউকে মানি না, তাই কেউ কিছু জিজ্ঞাসা করেনি। রুমে এসে শাওয়ার নিলাম মাথাটা ঠান্ডা করার জন্য। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর বের হলাম। বের হয়ে 3/4 প্যান্ট আর শার্ট পরে নিলাম। পরে নিচে গেলাম ডিনার করার জন্য। পরে ডিনার করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকা শুয়ে শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমের অতলে তলিয়ে যায়। সকালে বুকের উপর ভারী বস্তুর ওজন অনুভব করি, সাথে শার্টও ভেজা ভেজা লাগছে। ঘড়ি করে ঘুম থেকে উঠে নাই, কারণ যদি কোনো ভূত হয় তাহলে তো আমি শেষ। ঘুম থেকে উঠে দেখি অধরা আমার বুকের উপর ঘুমিয়ে আছে, আর দেখে মনে হচ্ছে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আমি অধরার মাথাটা আমার বুক থেকে নামিয়ে বালিশে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে শার্ট বদলে নিলাম। শার্ট দেখে মনে হচ্ছে চোখে যা পানি ছিল সবটাই আমার শার্টের উপর ফেলেছে। তারপর নিচে গেলাম নাস্তা করতে। সবাই আমার দিকে তাকিয়ে শুধু হাসছে, তাই আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এইভাবে হাসছো কেন? এমনি। তা তুই তো দেখছি বিয়ের আগেই বইয়ের সাথে থাকা শুরু করে দিয়েছিস, আর কত কি যে দেখতে হবে। 1 মিনিট, তোমরা জানলে কেমন করে? আর আমি তো বলিও নি যে অধরা রাতে আমার সাথেই ঘুমিয়েছো। আসলে ভাই হয়েছে কি, কালকে তুই নাকি ভাবিকে অনেক বকাঝকা করেছিস, আবার ভাবির উপর নাকি রেগেও ছিলিস, তাই খালামণিরা মিলে ভাবিকে তোর রুমে পাঠিয়েছিল তোর রাগ ভাঙাতে। কিন্তু সেখানে গিয়ে ভাবিও ঘুমিয়ে গেল, তাই খালামণিও এটা জিজ্ঞাসা করলো। ওহ, এই ব্যাপার? কিন্তু ফুপি তো জানতোই না। কি জানি না। ওই ডিম, তুই ভিতরে যা তো, আর গিয়ে দেখ বড় ফুপি আর সেজো ফুপি এখনো আসছে না কেন। তুই ওর কথা বাদ দে তো, বল কি হয়েছে। এদিকে আসো, কানে মুখে বলছি। তখন ফুপিকে ডব দিয়ে বললাম, কাল রাতে বাসর হয়ে গেছে, এখন আর ওনাকে বিয়ে করে কি করব? ছি ছি, তোর এইসব করতে লজ্জা করলো না, তাও বিয়ের আগে? আমার রুমে পাঠানোর সময় এটা কি মনে ছিল না? আর তেমন কিছু হয়নি। আমি ঘুম থেকে উঠে দেখি উনি আমার বুকের উপর শুয়ে আছে, তাই আমিও তোমাদের একটু বানিয়ে বললাম। কি বললি? কোথায় শুয়েছিল? কি হলো বলিস না কেন? এই রে, কি বলতে কি বলে ফেললাম। কই কি বললাম? মা, ও মা, খাবার দিবে নাকি? শোন, তোর জন্য আমাদের এখানে আগে আসতে হয়েছে।
তাই তোদের বিয়ের কোনো শপিং করতে পারি না। তাই এখন খেয়ে তারপর অধরা আর তোর ভাইদের নিয়ে ঢাকায় গিয়ে শপিং করে আয়, সাথে আবিরদেরও নিয়ে যাস। আর আসার সময় অধরার মামা মামিকেও নিয়ে আসবি। আচ্ছা। পরে মা খাবার এনে দিল, আমিও খেয়ে নিলাম। তখনই আকিব এসে জানতে চাইলো যে তার ম্যাডাম কোথায়, মানে অধরা। আমি বলে দিলাম কোথায় আছে। তারপর আকিব চলে গেল। আমি সবাইকে ডেকে বললাম রেডি হয়ে নিতে। তারপর খেয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে গেলাম, গিয়ে দেখি অধরা এখনও ঘুমিয়ে আছে। তাই তাকে আর জাগালাম না, আমি গিয়ে রেডি হয়ে নিলাম। নিচে গিয়া মাকে গিয়ে বললাম যে অধরা এখনও ঘুমাচ্ছে, তাই আমরাই যাচ্ছি। আর ও মনে হয় অনেক ক্লান্ত, তাই আর ওকে ডাক দিও না, উঠলে খাবার দিয়ে দিও। আমরা গেলাম। তারপর আমরা বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমরা বসুন্ধরা শপিং মলে চলে গেলাম। তারপর সবাই যার যার মতো শপিং করতে চলে গেল। আমি আবির আর অরিন একদিকে গেলাম শপিং করার জন্য। কিছুক্ষণ পর অধরার মামা মামিও চলে এলো। তারপর তারা বিয়ের শপিং করতে লাগলো। আমার জন্য একটা নীল পাঞ্জাবি নিলাম বিয়ের দিন পরার জন্য, আর অধরার জন্য একটা লেহেঙ্গা নিলাম নীল রঙের, সাথে ম্যাচিং করে নীল পাথর বসানো চুড়ি আর একটা নেকলেস নিলাম। বাকিগুলো স্বর্ণের নিলাম। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। তারপর সবাইকে দিয়ে কিনা জিনিসগুলো গাড়িতে উঠালাম আর তাদের বললাম গাড়িতে বসতে। পরে আমি আর আবির জুয়েলারি শপে এলাম। সেখান থেকে অধরার জন্য একটা ডায়মন্ডের আংটি কিনলাম। বিয়ের দিন রাতে এটা তাকে পরিয়ে দেব। তারপর সেটা আমার পকেটে নিয়ে বিল পে করে চলে এলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসার সময় আবার বাড়ির সব মেয়েদের জন্য ফুচকা নিয়ে এলাম, সাথে করে অধরার মামা মামিকেও নিয়ে পেলাম। তারপর সবাই মিলে ফুচকা খেলো। যে যত তাড়াতাড়ি পারছে তত তাড়াতাড়ি খাচ্ছে। বুঝি না মেয়েরা ফুচকাতে কি এমন মধু পায় যে এইভাবে ঝাঁপিয়ে পড়ে ফুচকা দেখলে। তার উপর সবাই মিলে বিয়ের পোশাক দেখতে লাগলো। সব শেষে মা জিজ্ঞাসা করলো যে কিছু বাকি আছে কিনা। আমি বললাম 2 লাখ টাকার শপিং করেছি, এরপরেও যদি বলো কিছু বাকি থাকে তাহলে পুরো শপিং মলটাই নিয়ে আসতে হবে। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো করে ঘুমাতে চলে গেল। এইভাবেই কোনো দিক দিয়ে যে 7 দিন কেটে গেল বুঝতেই পারিনি। আজকে আমাদের গায়ে হলুদ, আর গায়ে হলুদ বাড়িতেই হবে দুজনের একসাথে, আর বিয়েটা হবে কমিউনিটি সেন্টারে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমাকে গায়ে হলুদ দেওয়ার জন্য রেডি করলো। একটা হলুদ পাঞ্জা আর সাদা পায়জামা পরিয়ে স্টেজে নিয়ে যাওয়া হলো। আমাকে আর অধরাকে পাশাপাশি বসানো হয়েছে। অধরাকে যে পরিমাণে সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। হলুদ শাড়ির সাথে হালকা মেকআপ, চোখে কালো কাজল। আপনারা দেখলে আপনারাও প্রেমে পড়ে যাবেন, তাই আর বেশি বলবো না, কারণ যদি আপনারা আমার বউয়ের দিকে নজর লাগান। তারপর একে একে সবাই এসে হলুদ লাগিয়ে দিল। হলুদের অনুষ্ঠান শেষ করে ঘরে গিয়ে দিলাম এক ঘুম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল, গিয়ে বিয়ে বাড়ির স্পেশাল খিচুড়ি খেয়ে আবার রুমে চলে এলাম। 12টার সময় মা বললো গোসল করে রেডি হয়ে নিতে, তাই আমিও গিয়ে গোসল করে নিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি হারামির দলে সব কয়টা আমার রুমে বসে আছে। সবার সাথে কুশল বিনিময় করে নিলাম। তারপর বন্ধুরা আমাকে রেডি করে দিল। তারপর 1টার দিকে দই চিরা খেয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। আমাকে নিয়ে স্টেজে বসানো হলো, সাথে বন্ধুরাও গেল। সাথে সাথে ক্যামেরাম্যান এলো ছবি তুলতে। ভাইরে ভাই, ছবি উঠাতে উঠাতে ক্যামেরাম্যান মনে হয় ক্লান্ত হয় নাই, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ের সব কাজ সম্পূর্ণ করে দিলেন। সন্ধ্যার দিকে কেউ বউ নিয়ে বাসায় নিয়ে এলাম। বাসায় এসেও অনেক নিয়ম পালন করে ভিতরে গেলাম। সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বন্ধুরা আসলো, তাদের সাথে ছাদে চলে গেলাম। 12টার সময় আপু আর মা গিয়ে আমাকে নিয়ে এলো, সাথে সাথে দুলাভাইও ছিল। রুমের সামনে গিয়েও ঝামেলায় পড়লাম। ওদের নাকি 1000 টাকা না দিলে ভিতরে যেতে দিবে না। তখন আবির বলল যে তাদের টাকা দিয়ে দিব। তারপর আবির চাবি নিয়ে দরজা খুলে দিল। আমি ভিতরে যাওয়ার সাথে সাথেই বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি রুমে ঢোকার সাথে সাথেই অধরা এসে আমাকে নাম করলো। তখন আমি অধরাকে সেই আংটিটা পরিয়ে দিয়ে প্রপোজ করলাম। বেচারি লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তারপর রুমের লাইট অফ করে দিল। বাকিটা ইতিহাস বইয়ের 2220 খ্রিস্টাব্দ থেকে পড়ে নেবেন।